না না না, আপনি আপনি আপনার মানে যখন একজন আর্মি পার্সন থাকে, সাধারণত যে কোনো সৈনিক বা যে কোনো অফিসার যখন অনেক সিনিয়র থাকে তাকে রেসপেক্ট করে। আপনি দেখেন ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেওয়া যে বিএনপি যে দলটা আছে, এটার প্রতি এখনো একটা ক্যান্টনমেন্টের একটা ভালোবাসা কাজ করে। যেমন বেগম জিয়াকে ওনারা সম্মান করতো, কেন করতো? যে মেজর জিয়া, শহীদ জিয়াউর কিন্তু রহমানের একই কারণে। একই সম্মান তো তাহলে অথবা রওশনের পরবর্তীতে সাথে, একই সম্মান তো তাহলে রওশনের সাথেও পাওয়ার কথা ছিল, পাইছেন? এখন সম্মানটা হলো কে কোন ক্ষেত্রে গিয়ে নিয়ে অ্যাবসলিউটলি, ব্যবহার করে, অ্যাবসলিউটলি, এটা হলো সেই অ্যাবসলিউটলি, সেই জায়গাটা অ্যাবসলিউটলি। থাকে। না, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি আমি কিন্তু মানে আমার অবস্থাটা হচ্ছে এরকম, আমি অ্যাবসলিউট বাক স্বাধীনতার পক্ষে। মানে আপনি যা বলতে ইচ্ছা করবে, আপনার যে মতামত ব্যক্ত করতে ইচ্ছা করবে সেই মতামত আপনি ব্যক্ত করবেন, আমি হচ্ছে সবসময় এটার পক্ষে। তো এটা বলেই নেওয়া যায় যে আপনার বক্তব্য নিয়ে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা হলেও আমি আপনার সর্বোচ্চ বাক স্বাধীনতার পক্ষে। সুতরাং আপনি আর কাউকে আমাকে আপনার পক্ষে পান বা না পান, আমি আপনার কথা বলার স্বাধীনতার পক্ষে। এই প্রশ্ন, ওয়েলকাম। এই প্রশ্ন যখন আমি করছি, তখন আমি আপনার কাছে জানতে মানে আমি যেটা খেয়াল করছি যে আমি বাক স্বাধীনতার পক্ষে হলেও এনসিপি বা ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টি আসলে বাক স্বাধীনতার পক্ষে না। এইটার কারণ কি বলে আমি মনে করি, আপনি মনে করেন কেন? মানে আপনি চাইলে আমি উদাহরণটাও দিতে পারি যে আমরা কয়েকদিন আগে দেখেছি যে গাজী সালাউদ্দিন তানভীরকে তার একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য শোকজ করা হয়েছে, এবং অনেক এনসিপির নেতা নেত্রীদের মুখে আমি শুনেছি যে তিনি একটি খুবই গর্হিত কাজ করেছেন। এটা কারণটা কি? মানে ওই স্ট্যাটাসটাকে কেন একটা গর্হিত কাজ বলে ধরা হচ্ছে? জি, প্রথমত এনসিপি বাক স্বাধীনতা বিশ্বাস করে। আপনি সেকেন্ড যে কোশ্চেনটি করেছেন, গাজী সালাউদ্দিন তানভীরের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ওনাকে শোকজ দেওয়া হয়েছিল, এটা সত্য। উনি যে স্ট্যাটাসটা দিয়েছিল সেটা আমরা বিশ্বাস করি না। ফলত যেটা বিশ্বাস করি না সেই জায়গাটায় আমরা সাংগঠনিক ভাবে কোনো কম্প্রোমাইজ করব না। লাইক দ্যাট, উনি যে স্ট্যাটাসটা দিয়েছে, আমি এটা মুখে উচ্চারণ করতে চাই না, সেটা সত্য নয়। এবং এটা আমরা মনে করি আমাদের যে পলিটিক্যাল ইথিক্স, ভ্যালুজ, নর্মস প্রত্যেকটা জায়গা বিরোধী, সেই জায়গা থেকে আমরা তাকে শোকজ দিয়েছি। উনি যে স্ট্যাটাসটা দিয়েছিল সেটাকে আপনারা যারা এনসিপি নীতি নির্ধারক আছেন তারা বিশ্বাস করেন না বলছেন। আপনি যেসব কথা বলছেন সেসব কথাগুলিকে এনসিপি বিশ্বাস করেই বলছে, আপনিও বিশ্বাস করেই বলছেন। না, আমার সব সব কথা আমিও বিশ্বাস করি যে এমন না। দেখা গেছে আমার অনেকগুলা বক্তব্য কাট কাট করে এসেছে। আবার এই অনেক বক্তব্য যেটা হলো আমারও জায়গা থেকে টোনটা আরেকটু নর্মালাইজেশন করা উচিত ছিল, বা আরো সুন্দর করে বলতে পারাটা উচিত ছিল। কিন্তু আমি যখন যেই জায়গাটা কমিউনিকেট করি মানুষের সাথে, একদম প্রান্তিক অঞ্চলে, আমাদের জুলাই পদযাত্রা এবার যেটা হয়েছে এটা একদম হলো আপনার উপজেলা লেভেলে হয়েছে। ফলত আমি সেখানে মানুষের সাথে ইন্টারাকশন করেছি। মানুষ ওইখানে যেভাবে হলে কমিউনিকেট করে, ক্যাম্পাসে যেভাবে আড্ডা দেয়, কিন্তু যখন এটা ন্যাশনাল লেভেলে চলে আসে ওই বক্তব্যটা, তখন এটা ডিফারেন্ট একটা সিচুয়েশন তৈরি করে। ফলত আমার মনে হয় যে বক্তব্যের যে এজেন্স ওইটা ঠিক আছে, বাট আমারও হয়তো বা আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করলে অনেকে আমি হার্ট হইতো না, বিরক্ত হইতো না, এবং জায়গাটা আরো সুন্দর থাকতো। আমি আরেকটু পিছন থেকে বলি। যেমন ধরেন যে আমি জনাব গাজী সালাউদ্দিন তানভীরের স্ট্যাটাসটার মধ্যে আমি দেখতেছিলাম যে এটাতে আপনি বলতেছেন এটা আপনারা কেউ বিশ্বাস করেন না এবং আপনি মুখে উচ্চারণ করতে চান না। সিলেটে হামলার পর একটি কথাই বলবো, করাচিতে জন্ম নেওয়া হয় এবার। তা আপনি কি মনে করেন যে এইটা জনাব তারেক রহমানকে এই কথা বলা হয়েছে, এইটা আপনারা বিশ্বাসও করেন না এবং আপনারা মনে করেন যে এইটার সাথে আপনারা একমত না, এবং এটা আমি বলতে শুনছি যে অনেকেই আপনাদের মধ্যে বলছেন যে এটা ভয়াবহ অশ্লীল, আপনিও কি তাই মনে করেন? তো অস্ট্রেলিয়ার জায়গা না, একটা হলো ডিলেজিমেট চাইল্ড আর একটা ইলেজিমেট অথবা হুম, লেজিট চাইল্ড যেটা বলি, অর্থাৎ হুম, বৈধ অবৈধ সন্তান। হুম। তো যেই শব্দটা সেখানে এসেছে অবৈধ কোনো একটা শব্দের সাথে রিলেট করা, সেটা তো আসলে সঠিক না। আমার কাছে আমি আমার কাছে একটা হলো আমার কি কাছে অবশ্য ওয়াইতে আমার কি কাছে ওয়াই অবশ্য আমার কাছে অবশ্য স্ট্যাটাসটা পড়ে এরকম মনে হয় নাই। আমি যেহেতু বাক্সাতে, আমার কাছে মনে হয়েছে যে এটা ইঙ্গিত করা হইতেছে যে তিনি এখন আসলে কার বা কোন জায়গাকে তার পলিটিক্যাল আইডল ভাবতেছেন, আমার এরকম মনে হয়েছে। না, এটা ভাবতেই পারে, হুম। কিন্তু ভাবার জায়গা এমন কোন জায়গা হওয়া উচিত না যে জিনিসটা একটা অসত্য তথ্য মানে উপস্থাপন করে। সেই জায়গাটা আপনি এটার মধ্যে তো কোনো তথ্য ভাষা, দেওয়া হয় নাই। না, এটার মধ্যে আপনি ইঙ্গিতটা বোঝেন, আপনি একটু পড়বেন আবার বলবেন, আমি এটা উচ্চারণ করতে চাই না। ওকে, এটার মধ্যে ইঙ্গিতটা ঠিক আছে, তাহলে এই যে ইঙ্গিতটা, সেই ইঙ্গিতটা কি শুধু তারেক রহমান সাহেবকে দেওয়া হয়েছে বলে সেটা অন্যায় হয়েছে, নাকি বিএনপির যে কোনো নেতা বা একজন খালেদ মহিউদ্দিনকে দেওয়া অন্যায় হইতো? আপনি কি মনে করেন যে তার এই যে ইঙ্গিতটা যে কোনো?
যে আমি কাউকে আপনার দেওয়া আমি আপনার ভেঙে দেওয়া। বক্তব্যগুলি শুনতেছিলাম জনাব পাটোয়ারি। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে বলেছেন ডেসপিকেবল টুট টুট টুট। ইজ ইট ওকে? জি, জি, আমি এটা বলি নাই। আমার কথাটা যদি আপনি বক্তব্যটা আরেকটু টেনে দেখেন তাহলে সেখানে বলেছিল, এটা হলো মির্জা ফখরুলের যিনি জামাই, উনি বলেছিলেন। আমি সেখানে বলেছিলাম তারা এই ধরনের আমি কথাগুলো আমি আমি বলেছিল। আমি আমি আপনাকে শোনাই, আপনি শোনাই আপনাকে আপনি কি একটু বলেছিলেন। একটু আমি একটু একটু প্রথম থেকে শোনাবেন, প্রথম মাঝখানে থেকে, শোনাবেন না না। না প্রথম থেকে না, মাঝখান থেকে। কারেক্ট মি ইফ আই এম রং, আমি অনেকবার শুনছি, আমার ভুল হইতে পারে, আমি নোট জি, নিছি লাইক মাই আর্লি ডেজ। তো আমি বলি, আমার আপনি বলছেন মির্জা ফখরুলের যে মেয়ের জামাই আছে না, ফাহাম, ফাহাম ভাই যাকে বলে, উনি একটা কথা বলতেন, সে কথাটা হচ্ছে ডেসপিকেবল টুট টুট টুট। এই শব্দগুলি আবিষ্কারই করা হয়েছে সালাউদ্দিনের জন্য, এই শব্দগুলি বলাই হয়েছে সালাউদ্দিনের জন্য। ইজ ইট ওকে? না, আমি আজকে মাঝখানে শুনতে পাই না, আবার একটু বলবেন। তারেক রহমানের বুঝ নাই, সালাউদ্দিনের উপর ভর করে কখনো কখনো। আরও পজ, মির্জা ফখরুল ইসলামের মেয়ের জামাই আছে না, ফাহাম, ফাহাম ভাই, ওই যে ফাহাম আব্দুল সালাম, হুম, উনি একটা শব্দ বলতো ডেসপিকেবল টুট টুট টুট। এই শব্দগুলি বলাই হয়েছে উনার সালাউদ্দিনের জন্য। হুম, এটা আপনি বলছেন, এখন এটা ঠিক আছে? জি। না, এটা এটা আমি বলতেছিলাম, এই জন্য আমি কিন্তু ডট ডট শব্দটার কখনো আমি উচ্চারণ করতে যাইনি। ফাহাম ভাই বলেছিলেন ওনার, আপনি যদি যে লেকচারটা উনি দিয়েছিলেন যে কেন বাঙালিরা এরকম সহিংসতা না, বিশ্বাস উনি করে, কেন উনি এরকম উনি ঠিক উনি হয় না। ইন জেনারেল অনেকের কথা বলছিলেন, যারা ফাহাম আব্দুল সালামের কথা আমি শুনছি। আপনি একদম বলছেন এই আপনি ডেসপিকেবল যদি টুট 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 শব্দটাও আসলে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী যদি সালাউদ্দিনের জন্য। যদি উনি যে কথাটা ইন জেনারেল বলছে, সে ক্যারেক্টারের পিপল তো পৃথিবীতে বসবাস করে না, করে না? অবশ্যই করে। এবং উনি যে শব্দটা বলেছিলেন এটার পরে কিন্তু ডট ডট শব্দ আমি কখনো উচ্চারণ করতে পারি না এবং করব না আমি। কিন্তু হলো আমি এই কনটেক্সটটা রিলেট করে ওইখানে ওনার সাথে আমি কানেক্ট করেছি। কিন্তু আমি বলি না যে এই ধরনের শব্দ উচ্চারণ করা উচিত, এটা ফাহাম ভাই করতে পারে, না আমি কখনো মুখে এটা উচ্চারণ করব না। কিন্তু শব্দটা বানানোই হয়েছে সালাউদ্দিন সাহেবের জন্য। শব্দটা বানানো হয়েছে কেউ যদি ওই ক্যারেক্টারে আসে। এখন যদি ক্যারেক্টার গুলো আপনি আমাকে বিস্তারিত বলতে বলেন তাহলে আমি ক্যারেক্টার গুলো বলবো কেন কেন বলেছি। না না, আপনারে আমি বিশ্লেষণের জায়গায় আমি যাইতেছি না, আমি বলতেছি আপনি যেটা বলছেন এটা মিন করছেন, এবং আমরা যারা ফাহাম আব্দুল সালামকে চিনি বা এই শেখ হাসিনার সময় দীর্ঘ সময় ধরে তার অসাধারণ বাগ্মিতায় তিনি যেসব কথা বলেছেন যেগুলি আমাদের কানে সবার আসে, যতই আমরা টুট 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 বলি এটা আমরা সবাই জানি, আপনি বলতেছেন এইটা বলাটা ঠিক আছে, ইজ ওকে? ফাহাম ভাই যে এই শব্দটা বলেছে এটাকে আপনাকে যদি প্রশ্ন করি, উনি কি এই শব্দটা বলা ঠিক করেছে? ফাহাম, ফাহাম এই কথাটা বলা ঠিক করছে কিনা? জি। ও ফাহাম ঠিক করছে কিনা সেটা জাজমেন্ট তো আমার না, আমি তো বলছি আমাকে গালি দিলেও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আপনিও আমারে বলতে পারেন ডেসপিকেবল টুট টুট টুট, ইটস ওকে, আমার জন্য না, ঠিক আছে। আপনার বলাটা ঠিক আছে কিনা সেটা আপনি বলেন, আপনি একজন পাবলিক না, ফিগার, পলিটিক্যাল লিডার, আপনার বলাটা ঠিক আছে? না, আমি 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 এটা কখনো বলতে পারবো না। এই জন্য হলো আমি কি শব্দটা বলতে পারবেন উচ্চারণ না? করি আপনি না, টুট এক টুট নম্বর। টুট দিয়েই বলবেন। আমি ডট ডট বলছি, টুট টুট বলি নাই। এখন এই ডট ডট যে শব্দটা এটা আমি বলতে পারবো না, কারণ এটা যেই ভাষাটা ফাহাম ভাই ব্যবহার করে ওই ভাষা আমরা ব্যবহারে আমরা অভ্যস্ত না। ওকে, প্রথম কথা এটা। দ্বিতীয় দ্বিতীয় কথা হলো যে এখানে ভাষার চেয়েও আমি যে কনটেক্সটটা বুঝাইছি এটার জন্য, যদি আমি ভাষায় বুঝাইতাম তাহলে তো আমি ফাহাম ভাইয়ের রেফারেন্সটা টানার দরকার হইতো না, অথবা ওই সিচুয়েশনটা ক্যারেক্টারটা একসাথে ম্যাচ করার আমার দরকার হইতো না, তাহলে তো আমি ডিরেক্টলি বইলা দিতে পারতাম। এটা সচরাচর বাংলাদেশে সবাই বলে, মারামারি, আমরা নোয়াখালীতে বলি কাজ্জা লাগলে সবাই এগুলা বইলা দেয়। তো এই ধরনের শব্দ ব্যবহারে আমরা অভ্যস্ত না, যার জন্য আমি কখনো বলিনি। আহ, আপনি জনাব তারেক রহমানকে বুঝনাইয়ের জায়গাটা থেকে এইচএসসি পাস প্রধানমন্ত্রী বলছেন, ইটস ফাইন, আমার কাছে কোনো অসুবিধা নাই যে এইচএসসি পাস, আপনি তার এইচএসসি পাস মনে করছেন, আপনি এইচএসসি পাসে বলছেন, কিন্তু পাস দিয়ে কি আপনি একটা লোকের বিবেচনা করেন? মানে ধরেন না, আপনি মাস্টার্স পাস, আমি সেই জন্য আপনি এইচএসসি পাস লোকের থেকে একটু ভালো, বেটার? না আমি আমি এটা দিয়ে জাজমেন্ট করতে চাই না। তো জাজমেন্টটা তখন আসে একজন, আপনার ব্রাজিলের যে প্রেসিডেন্ট যিনি ছিলেন, শ্রমিকদের থেকে যিনি এসেছেন প্রেসিডেন্ট লুলা মেবি, হুম, তো উনি কিন্তু শ্রমিকদের থেকে এসে প্রেসিডেন্ট হয়েছেন। অথবা পৃথিবীতে অনেকজন আছে তারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন। তো নেতৃত্বের জায়গাটা যখন আপনি পৃথিবীর এজেন্সটা বুঝতে পারবেন মানুষ কি চাচ্ছে। দেখুন আপনার এটা আমি যখন বলেছিলাম বাচ্চারা হাঁটু পরিমাণ পানি, কারো গলা পরিমাণ পানি, ওই অবস্থায় তারা হলো পরীক্ষার হলে যাচ্ছে। আপনি চিন্তা করেন আপনি ওই সময় এইচএসসি পরীক্ষার্থী এবং হুম, আপনি সকালবেলা দেখলেন যে হলো বাসার সামনে হলো গলা পরিমাণ পানি। হুম,
তখন আপনি একটা আবেদন জানাইলেন যে ঠিক আছে আজকের পরীক্ষাটা যদি বাতিল করা হয়, যেহেতু আপনি নগর ব্যবস্থাপনা করতে পারছেন না অথবা আপনার আগের সরকার করতে পারে নাই, কিন্তু পরিস্থিতিটা তো বিরাজ করছে তখন, হুম, তখন আপনি তাকে বললেন আজকে পরীক্ষাটা না নিয়ে তাহলে আপনি কালকে নেন। হুম, আপনি তাদের বাসায় ডিবি পাঠালেন, তাদেরকে হেনস্থা করলেন, এই তুমি কোন কলেজে পড়ো, তাদেরকে হুম। পলিটিক্যাল ট্যাগ দিলেন। এবং যে এই পরীক্ষার ব্যবস্থা, সেখানে আমি বলেছিলাম বাংলাদেশের যারা শিক্ষার্থী তাদেরকে একটা টেস্টিং প্রক্রিয়ায় নেওয়া হয়, আফ্রিকান হুম। অঞ্চলে যেমন এই ওষুধটা ভালো নাকি খারাপ ইঁদুরকে দিয়ে টেস্ট করা হয়, তারপরে মানুষকে খাওয়ানো হয়। ওকে। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটুকু খারাপ না ভালো, এটা যখন আপনার একজন প্রাইম মিনিস্টার হুম। অথবা হোয়াট এভার, এটা হলো শিক্ষা সচিব অথবা শিক্ষা মন্ত্রী যেই হোক না কেন, তার মধ্যে যদি এই বোধ সম্পূর্ণ জায়গাটা না থাকে, তখন আসলে ওনার শিক্ষা ব্যবস্থায় আর কতটুকু, এটা ধরেন ক্লাস 5 পাস হইলে ওনার মধ্যে বুঝে আসতো না, আবার খুব পিএইচডি হলো তার মধ্যে এই সম্পূর্ণ বোর্ডটা ওকে, আসতে তাহলে পারতো না। আপনার এখন ওইখানে আপনার কথাই ওইখানে আসলো যে 5 পাস আসলেও উনি ওইখানে বুঝতেন না, পিএইচডি ওই হইলেও উনি জি বুঝতেন না, তাহলে আপনি তাকে বুঝতেন না, এইচএসসি কিন্তু পাস কেন বললেন? হ্যাঁ ওইখানেই একটা শিক্ষার্থীদের বলা হয়েছে যে বাচ্চারা তোমরা ঘরে যাও। এখন যেই বাচ্চা পোলাপাইন গুলা কয়েকদিন আগে বের হয়ে আসছে যে বাংলাদেশের ফেসিলিটি সিস্টেম, তাহলে তাদের বুঝটা আছে মাথায় ক্লিয়ার নাকি ক্লিয়ার নাই আপনি বলেন। না না, আমি আপনার কথা বুঝতে পারতেছি না, মানে আপনি হ্যাঁ বলতেছেন যে মানে এটার সাথে তো মানে সার্টিফিকেটের কোনো সম্পর্ক নাই। নাসিরউদ্দিন সার্টিফিকেটের পাটোয়ারি সম্পর্কটা কি, পিএইচডি কেন পাইছে, হ্যাঁ সার্টিফিকেটের সম্পর্কটা কি আসলে? সার্টিফিকেটের সম্পর্কটা কেন আসতেছে সেটাই ব্যাখ্যা করতেছি আমি। হুম। আপনি বাচ্চাদেরকে কেন হলো গালি দিলেন বাচ্চা বলে? মানে যেই পোলাপাইন গুলা ক্লাস 10 ছিল অথবা ইন্টারে ছিল, সেই পোলাপাইন গুলা কে অভ্যুত্থানের কে সময় হলো কে গালি বুঝেই দিছে? তো ফেসিবাদের কে বিরুদ্ধে। গালি দিছে মুরগি বলে? শিক্ষামন্ত্রী দিয়েছে। ওকে, আপনি এই কথাটা একটু মনে রাখেন যে শিক্ষামন্ত্রী দিয়েছে। ওকে, জি অবশ্যই। ওকে। তো শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী দিছে কার তাহলে ক্যাবিনেটে আছে? তো শিক্ষামন্ত্রী কার তো ক্যাবিনেটে আছে? শিক্ষামন্ত্রী তো যার ক্যাবিনেটে আছে তাকে আপনি এইচএসসি পাস বলে কি এই গালিটার জবাব দেওয়া হলো? না এই গালি তো মানে শিক্ষার্থীদেরকে যখন কথাটা বলা, আমি কিন্তু ওনাকে গালি দিতে চাই নাই, যে হলো এইচএসসি পাস, ওনার যদি বোধ সম্পন্ন থাকতো তাহলে উনি ওই বিষয়টা হলো রিয়ালাইজ না না, এটার সাথে এখন পাশের এইচএসসি কি পাস করে সম্পর্ক? এটার সাথে পাশের কি সম্পর্ক? এটার পাশের সম্পর্কটা এটাই আসে, যদি উনি বিকজ ইউ আর ভেরি শিক্ষিত হয়ে প্রাউড তাহলে যে বুঝতাম। আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করে না 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 মাস্টার্স করে না না, আসছেন, আমি আর আমি যারা এইচএসসি দেখেন পাস আমি মেট্রিক পাস, আমি আপনি আমি দেখেন আমি একই ভাবে বেগম জিয়াকে বলা হইতো সে সময় নন মেট্রিক, 8 ফেল, 8 পাস, একই সংস্কৃতি না এটা? না এটা একই সংস্কৃতি না, ওই সময় দেখা হয়েছে আপনি তো 8 পাস, আপনি কি করেন, কিন্তু আপনি যখন আমাদের বাচ্চাদেরকে গালি দিবেন অথবা তখন আপনি শিক্ষার্থীদের বলবেন গালি আপনি দিবেন। এইচএসসি পাস, আপনি কি বুঝবেন? না না আমি তাকে এটা বলি না যে আপনি এইচএসসি পাস হলে আপনি কি, আমি গালি দিতে চাই না তাকে, আমি তাকে রিলেট করার চেষ্টা করেছি। না না, আমি আপনি রিলেট করার চেষ্টা বলছেন যে তার করেছি। বুঝ নাই কারণ সে এইচএসসি পাস। হ্যাঁ বুঝ নাই, এটা কি আপনি মনে করেন প্রধানমন্ত্রী বুঝ আছে? নাই তো, যদি বুঝ থাকতো ওই দিন শিক্ষার্থীদেরকে পাঠাতো না। বাংলাদেশে মাস্টার্স পাস প্রধানমন্ত্রী আমরা দেখছি, পিএইচডি পাওয়া, নোবেল পাওয়া সরকার প্রধান আমরা দেখছি। বুঝ নিয়ে সবার বুঝ নিয়ে প্রশ্ন করা যায়, তার সাথে পাশের কাকে কোনো সম্পর্ক দেখছিলেন? নাই। পাস করার নিয়ে আর তাদের কাকে সম্পর্ক দেখছিলেন নাই। পিএইচডি পাস করার পর রাষ্ট্র কে ডক্টর ছিল? মোহাম্মদ ইউনূসকে দেখছি। ডক্টর ইউনূস তো ওই সময় শিক্ষার গুরুত্ব দিয়েছিল, অনেক কিছু না না, চেঞ্জ আমি প্রস্তাবনা শিক্ষার বলেছিল গুরুত্বের এটা কথা সংস্কার বলতেছি না, করার কিন্তু জন্য। আমি শিক্ষার গুরুত্বের কথা বলতেছি না, আমি বলছি পাস ছাড়াও অনেক প্রশ্ন করা যায়, আপনি নিজেও অনেক প্রশ্ন করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। জি তো সেইটা পাশের সাথে নাই তো, কিন্তু আপনি এটা বলছেন। হাউএভার আপনি আরেকটা কথা বলছেন যেটা আমার খুব মানে মানে একটু কানে লাগছে। আপনি বলছেন যে প্রধানমন্ত্রীর ওয়াইফের কি কোনো কনস্টিটিউশনাল পজিশন আছে, বা তার কোনো মেয়ের ওর মানে গভর্নমেন্টের প্রোগ্রামে, গভর্নমেন্টের টাকা দিয়ে রাষ্ট্রের প্রোগ্রামে উনাকে বা উনার মেয়েকেও নিয়ে আসা হচ্ছে। এটা তো সারা পৃথিবীর নর্মস ভাই। বাংলাদেশে যাদের এই আমি আচ্ছা আমি মাত্র 3টা দেশের না না উদাহরণ না দেই, আমি মাত্র মানে 3টা দেশের উদাহরণ দেই। কানাডার প্রধানমন্ত্রীর ওয়াইফের কোনো কনস্টিটিউশনাল পজিশন নাই, ব্রিটেনের প্রধানমন্ত্রীর বউয়ের কোনো রকম কনস্টিটিউশনাল পজিশন নাই অথবা জামাইয়ের, এবং জাপানের প্রধানমন্ত্রীর বউয়ের বা জামাইয়ের কোনো কনস্টিটিউশনাল পজিশন নাই, কিন্তু তারা অনেক সময় ভলান্টারিলি রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করেন। জুবাইদা রহমান বা জাইমা রহমানকে এই কথা বলার কি যুক্তি আসলে? আমি কথাটা বলেছিলাম যে সাধারণত অন্য দেশের হলো একটা হলো কনস্টিটিউশনাল জায়গা থেকে ফার্স্ট লেডি, না, অথবা সেটা শুধু রাষ্ট্রীয় কোনো প্রেসিডেন্সিয়াল পদে থাকে, শাসনের ক্ষেত্রে, আর কোথাও ফার্স্ট লেডি থাকে না, প্রেসিডেন্সিয়াল, শুধু প্রেসিডেন্সিয়াল। কিন্তু অথবা রাষ্ট্রীয় কোনো জায়গায় অনেকে কনস্টিটিউশনাল পদে তাদেরকে নিয়ে আসে, অথবা আমি আমি বলেছিলাম আমি যে কানাডা, ব্রিটেন এবং ফাউন্ডেশনে জাপানের থাকে। উদাহরণ দিলাম, তাদের কেউ কনস্টিটিউশনাল পোস্টে নাই, ইউরোপের কোথাও নাই। আমি জার্মানিতে ছিলাম, না, চ্যান্সেলরের বইয়েরও নাই। সেখানে ম্যাককার্নের ওয়াইফ কোন রাষ্ট্রীয় ইনস্টিটিউশনে অনেক গিয়েছে কিছু আমাকে একটু দেখাবেন। রাষ্ট্রীয় ইনস্টিটিউশন, আপনি সেটা অনেক কিছু তিনি বলে ভলান্টারিলি। আপনি দেখেন, টনি ব্লেয়ার বলে বিল ব্রিটেনের গেটস- একজন, টনি ব্লেয়ার বলে ব্রিটেনের হ্যাঁ, একজন প্রধানমন্ত্রী সেটা ছিলেন, আমি- তার সেটা- স্ত্রীকে আপনি সেটা আমি চেনেন? তার স্ত্রীর নামটা মনে আছে? হ্যাঁ চিনি, পরবর্তীতে সবকিছু হয়েছে। কিন্তু এখন যেই আমি কোশ্চেনটা তুলেছিলাম যেহেতু বাংলাদেশে ফার্স্ট লেডি নাই, 2 নম্বরের জিনিস হলো বারাক ওবামার যে মিশেল ওবামা,
উনিও কিন্তু রাষ্ট্রীয় অনেক কাজে বা বাহিরে অংশগ্রহণ করতেন না, একটা ফাউন্ডেশনের নাম দিয়ে বা কোনো কাজে। পৃথিবীর অনেক দেশে এই কাজটা হয়ে থাকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অনেক জায়গায় হয়ে থাকে। না, আমি বলেছিলাম যখন আপনি রাষ্ট্রীয় একটা মন্ত্রণালয়ের জনগণের ট্যাক্সের টাকা খরচ করছেন এবং ওই মন্ত্রণালয়ের মাধ্যমে আপনি প্রমোশন কাজ চালাচ্ছেন, আপনি ভলেন্টারি কাজে অংশগ্রহণ করেন। সো আপনি একজন ডাক্তার, আমাদের হেলথ সেক্টর ধ্বংস হয়ে গেছে, আপনি সেখানে গিয়ে কাজ করেন, নো প্রবলেম। আমি যখন গিয়ে দেখি ঢাকা মেডিকেলে ওয়াশরুমে হলো গন্ধ আসতেছে, তো আপনি সেই ওয়াশরুমে যান, আপনি তো সেখানে যাচ্ছেন না। আপনি যখন একজনের ইন্টেনশনটা বুঝবেন, আপনি দেখেছেন জায়মা রহমানের যখন কথাটা এসেছে, অনেকে বলেছে গালি দিয়েছি, আপনি আজকে এখানে টকশোতে একটু প্রমাণ করে যাবেন আমি কি গালি দিয়েছিলাম বা কি না না, আমি করেছিলাম। প্রশ্ন সেই জায়গাটা করতেছি আমরা যে আমরা আপনার না, প্রবলেমটা আমরা আমরা কোথায়? আমরা সেই জুবাইদা জায়গাটা রহমান এবং সেই জায়গাটা জাইমা রহমান জুবাইদা রহমান কোনো জায়গায় আনঅফিশিয়াল কোনো জায়গাগুলিতে গেলে জুবাইদা আপনার কি সমস্যা, নাকি আপনি যেভাবে কোনো বলে কোনো দিবেন সেভাবে যাইতে হবে? না না, কোনো সমস্যা নাই, কোনো হ্যাঁ সমস্যা নাই কোথাও হ্যাঁ যদি যায়। হ্যাঁ। বাট আমাদের জায়গাটা হলো, আপনি যান ঢাকা মেডিকেলের একটু ওয়াশরুমটা দেখেন, ঢাকা মেডিকেলের একটু সামনে যান, আপনি হলো সোহরাওয়ার্দী মেডিকেলের একটু যান, আপনি মুগদা মেডিকেলে একটু যান, আপনি পঙ্গু হসপিটালের একটু যান। মানে আপনার যে প্রফেশন, অর্থাৎ আপনি একজন ইকোনমিস্ট, আপনি গিয়ে হলো পারমাণবিক বোমা বানাচ্ছেন, বললেন যে আমি এটা সবচেয়ে পারবো, আমার হলো এই ক্ষমতা আছে, এই পাওয়ার আছে, আপনার যে এক্সপার্টিস জায়গাটা আপনি ওখানে কাজ করেন, এটা তো নো প্রবলেম। কিন্তু আপনি রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম, ইউ আর স্পন্সরিং ফ্রম দ্য ট্যাক্স অফ দ্য পিপল, আপনি জনগণের টাকা দিয়ে যখন কাউকে এইভাবে উপরে উঠানোর চেষ্টা করবেন, সেটা হলো অবশ্যই আমাদের সেই জায়গা হলো কথা বলা ওকে উচিত। ফাইন। উনি আমি আপনার এই বাংলাদেশের কথার সাথে মানুষের কিন্তু সাথে আমি as a আমি citizen, আমার অনেকগুলি ব্যাপারে কথা বলতে, বাংলাদেশের আমি অনেকগুলি যদি ব্যাপারে কথা আপনি বলতে তো তার হ্যাঁ, আপনি আমি যদি বলেন ডাক্তার জুবাইদা রহমান, দেখেন ওনাকে বাংলাদেশের সবাই শ্রদ্ধা করে, এটা তো কোনো ডাউট নাই। হুম, কিন্তু ডাক্তার জুবাইদা রহমানের বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো পদবি আছে নাকি নাই? বাংলাদেশের, আমি আপনাকে বললাম তো, ইউরোপের অনেকগুলি দেশে যেখানে প্রাইম না, মিনিস্টার আপনি উদাহরণে যাবেন, আমি আপনাকে যে না না নাই নাই কোশ্চেনটা থাকে করেছি না তো, সেটা নাই। প্রধানমন্ত্রীর আচ্ছা, স্ত্রীর জন্য কোনো আপনারা কনস্টিটিউশনাল পোস্ট থাকে না তো? না, আপনি এবং আপনার জুবাইদা রহমানও একজন বাংলাদেশের সিটিজেন বা নাগরিক, আপনিও একজন নাগরিক, এই তো নাকি? না, পার্থক্য আছে। যিনি কি অফিস পার্থক্য? হোল্ড করেন, অর্থাৎ রাষ্ট্রের প্রধানের দায়িত্ব থাকেন, সরকার প্রধানের দায়িত্ব থাকেন, তাকে এরকম অনেক দায়িত্ব পালন করতে। আচ্ছা, হাউএভার আমি আপনাকে বলছি, আপনার কথা শুনতে আমার খুবই আপনি ভালো তো লাগে। এটা এটা আপনার না, আপনার আমার মতন কেন, করে আপনি সারা পৃথিবীর এটা বলতেছেন। নর্মস রে ভাই। আপনি এটা ব্রিটেনের জন্য নর্মস, কানাডার জন্য নর্মস, জাপানের জন্য নর্মস, পৃথিবীর যেসব দেশে প্রধানমন্ত্রী শাসিত সরকার আছে এটা অলমোস্ট সব দেশের জন্য নর্মস। আমি ঘেটে এটা দেখছি ভাই, এটা বাংলা আপনি বাসায় গিয়ে চেক এটা করে এটা দেখেন। বাংলাদেশের, আমি আমি চেক করে কথা বলেছি। বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, ধরেন প্রধানমন্ত্রীর লাইন আপটা পরবর্তীতে ঠিক করা হয়, অর্থাৎ অমুক ফ্যামিলির কে পরবর্তীতে প্রধানমন্ত্রী হবে, এরপরে কি হবে। তো যেই সরকারি 5 বছর সরকারে থাকে, দেখা গেছে উনি হলো এটার মধ্যে হলেও স্পন্সরিং করার চেষ্টা করা হয় ওকে বিভিন্ন ফাইন ফাইন, প্রতিষ্ঠান, আমি আপনার কথা আমি তাদের আপনার কথা পাঠানো। আমি আমি তা আমি 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 মনে আমি করি যে আপনার এই কথা জায়গাটা, এই সংস্কৃতিটা বাংলাদেশে বাদ দেওয়া উচিত। আমি উনি যে মনে করি যাইতে যে পারে সিটিজেন, আমি কিন্তু মনে প্রায়োরিটি বেসিসে ওনার ঢাকা মেডিকেলে যাওয়া উচিত। আমি মনে করি যে আপনার বক্তব্যটায় আপনার এই পয়েন্ট তোলা, আপনার যুক্তি আমি পুরাটাই বুঝতে পারছি, কিন্তু একই রকম পয়েন্ট বা যুক্তি যাকে আপনি আমাদের সরকার বলতেছিলেন একই বক্তব্যে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, সেই ডক্টর ইউনূস যখন তার মেয়েকে নিয়ে অন্তত বেশ কয়েকবার রাষ্ট্রীয় অনুষ্ঠানে গেলেন, বিদেশে গেলেন, জাতিসংঘে গেলেন, 11টা সফরের মধ্যে অর্ধেকের মধ্যে গেলেন, তখন আপনি এই প্রশ্ন তুলছিলেন যে হু ইজ শি টু অ্যাকম্পানি মিস্টার ইউনূস? যে প্রধানমন্ত্রী যদি কোথাও যেয়ে থাকে, প্রধানমন্ত্রীর সাথে যদি ওনার ফ্যামিলির সবাই গিয়ে থাকে, আমাদের কোনো আপত্তি নাই। সেকেন্ড হলো, আপনি যে কোশ্চেনটা তুলছেন, আপনার মনে হয় জানার কথা যে অনুসর যখন বাংলাদেশে এসেছিলেন, উনি অপারেশন থিয়েটার থেকে এসেছিলেন এবং উনি খুবই অসুস্থ, কিন্তু ওনার সাথে এক কোম্পানি দেওয়ার মতন কে আছে ফ্যামিলির, বলেন? উনি যখন একটা ফ্লাইট করতেছে, তো ওনার যে ট্যাবলেটটাও ধরিয়ে দেওয়ার, এটা কে আছে একটু বলবেন আপনি? আপনি তো ওনার ফ্যামিলির সবকিছু সিচুয়েশন, আপনি তো কথাটা নিয়ে এসেছেন, আপনি তো কথাটা, তাহলে ওনার তাহলে বিদেশে যাইতে সময় আপনি তো কথা, ওনার ফ্যামিলির কারো ওনার সঙ্গে থাকতে হইতো, সেই জন্য উনি বিদেশে গেছেন। মানে আপনি তো জানেন উনি আপনি কি অসুস্থ খেয়াল করছেন? এবং ওনার আপনি সাথে কি খেয়াল করছেন এবং ওনার বাংলাদেশেও বিভিন্ন ওনার মেয়ে রাষ্ট্রীয় কোন অনুষ্ঠানে, প্রোগ্রামে? বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার মেয়ে উপস্থিত ছিল, আপনি খেয়াল করেছেন কিনা? হ্যাঁ, কিন্তু হলো উনি কিন্তু এটা রাষ্ট্রীয় বলেন প্রোগ্রাম নাই। এরকম দেখেছেন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের কোথাও একটা প্রোগ্রাম হচ্ছে, ডিরেক্টলি সেখানে গিয়ে হলো ওনার মেয়েকে পাঠাচ্ছে, যাও তোমাকে হলো রাষ্ট্রীয় প্রটোকলে সবকিছু স্পন্সর করে জনগণের কোটায়, আমি তো চলে যাচ্ছি, পরবর্তীতে তোমাকে প্রধানমন্ত্রী বানানো হবে, এর জন্য আমার মনে এই হয় যে এই আমার এই মনে হয় জনাব জায়গাটা পাটোয়ারি, দেখেন নাই, দেখেন। আমার মনে হয় জনাব পাটোয়ারি, আমি আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি জি যে প্লিজ আপনি বলেন। যান, নো প্রবলেম, আপনি যান, নো প্রবলেম, কিন্তু আপনি আগে বাথরুমে প্রধানমন্ত্রীর যান, সাথে যাইতে ঢাকা পারেন, মেডিকেল কলেজের বাথরুমে প্রধানমন্ত্রী যান। ফ্যামিলির জন্য। কিন্তু প্রথম একটা কাজ হলো, সেটা হলো মানে ওই ব্যক্তিটার জায়গার যাওয়াটা কোন জায়গায়। আপনি যদি একটা এক্সপার্টিস হন, তাহলে আপনি সেখানে হেল্প করেন, আমাদের বাংলাদেশে অনেক উপকার হবে। ঠিক আছে ভাই, আপনি ওইখানে করলেন না, আপনি অন্য জায়গায় করলেন, কিন্তু করার পরে হলো দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীও নাই, কেউ নাই, উনি হলো চিফ গেস্ট এবং একটা রাষ্ট্রীয় অতিথি প্রোগ্রাম, তারপরে হলো ওইখানে হলো স্পন্সরিং করা হচ্ছে জনগণের টাকায়। সো ওই জায়গায় ওই সংস্কৃতিটা আসলে পরিবর্তন করা উচিত। ইফ ইউ বিকাম দ্য প্রাইম মিনিস্টার, আপনি মনে হয় এটা করবেন না, এই ধরনের পরিবারতন্ত্রের একের পর এক লিগেসি টানবেন না।
যদি মানুষ ভোট দেয় তখন হবে, সেটা দেখা যাবে তখন। আচ্ছা, আহ, আরেকটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি আমি। আপনি জি। বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকার সাহেবের কথা, মানে আপনার ভাষায় বলি, ওয়াকার সাহেব একটা কথা বলছিলেন যে তিনি সোশ্যাল ভ্যালুজে বিশ্বাস করেন এবং তিনি বলেছিলেন যে তিনি চাঁদাবাজির পক্ষে না। ওই ব্যক্তিটাই যখন, অর্থাৎ ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, উনি যখন, ওই ব্যক্তিটি যখন তারেক রহমানের মতো একজন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসিয়েছে, তখন তার সততা নিয়ে প্রশ্ন আছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশে ইলেকশন 2026-এ যেটা হয়েছে সেটা ওয়াকার যাকে ঠিক করে দিয়েছে তারা পাশ করছে, যারা ঠিক করে দেয় না তারা ফেল করছে? হ্যাঁ, সেটা তো আমি সরাসরি কোশ্চেন তুলেছিলাম যে আমি নিজেও তো ইলেকশন করেছিলাম, আমি হুম, সেখানে ছিলাম। হুম, যে আমার যখন 8টার দিকে রেজাল্টটা অফ হয়ে গিয়েছিল, সেই অফিসে জিজিএফআই থেকে যে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো সেগুলো বসেছিল, হুম, মির্জা আব্বাসের ওয়াইফও সেখানে ছিলেন, হুম, এবং বিভিন্ন জায়গায় স্টেট লেভেলে বিভিন্ন ইন্টারনাল ওয়েতে সেই কাজগুলো আমরা খোঁজ হুম, পাচ্ছিলাম যে কোথায় কি হচ্ছিল। হুম। এবং আমি তো এটা প্রত্যক্ষ সাক্ষী ছিলাম। তো তাহলে আপনি বলবেন রেজাল্ট ঘোষণার সময় সেখানে ডিজিএফআই এর কাজ কি, আর্মির যে গোয়েন্দা সংস্থাগুলো সেখানের কাজ কি? আপনার তারপর আমরা বক্তব্যটা বিভিন্ন অনুযায়ী জায়গা থেকে, ওয়াকার সাহেব তারেক রহমানকে চুজ করেছেন এবং ক্ষমতায় বসিয়েছেন, হ্যাঁ, এটা দুর্নীতিবাজ আপনি তারেক স্বীকার রহমানকে। করেন, আপনি এটা স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের হলো যখন 5 তারিখে মানে আগামীকালকে 2024-এর যে ডেটটা ছিল, সেই 24-এ কিন্তু সকল রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ডাকা আমি দুই হয়েছিল। হাজার ছাব্বিশের এবং ইলেকশনটার কথায় আসি। 2026-এর ইলেকশনটা মানে ফ্রি কেন অ্যান্ড, বলেছিলাম সেই যা ফ্রি জবাবটা, অ্যান্ড ফেয়ার কেন হয় নাই, বলেছিলাম, ফ্রি অ্যান্ড ফেয়ার হয় কেন নাই। বলছিলাম ওয়াকার সেই সাহেব যাকে জবাবটা তো চাইছেন, আপনার নিতে হবে। ওয়াকার সাহেব যাকে মানে একটু চাইছেন, ধৈর্য রাখুন, তাহলে আমি তো 30 সেকেন্ডে উত্তরটা দিতে সময় দিবেন আমাকে। না না, তো আমি সেই ধৈর্য, জায়গাটা থেকে আমি যখন, ধৈর্য রাখতেছি। আপনি কথাটার মধ্যে বলুন, মানে, মানে আপনাকে কথাটা বলতে হইলে 5 আগস্ট 24-এ যাইতে হবে। না 24-এর জন্যই যাচ্ছি যে ক্যান্টনমেন্টে তো সকল রাজনৈতিক দলকে নেওয়া আছে, ইলেকশনটা কিভাবে এসেছে সেটা তো আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং ইলেকশনের সময় হলো পুরো বাংলাদেশের মিলিটারি সিস্টেম তো মাঠে অ্যাক্টিভ ছিল, ছিল নাকি ছিল না? হ্যাঁ, মাঠে আপনি অ্যাক্টিভ ছিল, বলেন। মাঠে অ্যাক্টিভ ছিল। তো সেখানে তো ইন্টারফিয়ারেন্সের অবশ্যই আর্মি জেনারেলের ছিল। আমার প্রশ্নটা কি আপনি তো উত্তর 5 দিলেন? তারিখে যে, আমার প্রশ্নটার উত্তর কি আপনি দিলেন? আপনি কি মনে মানে আপনি করেন যদি যে প্রশ্ন, আপনি আমি, যদি আমাকে প্রশ্ন করেন, আপনার যদি অনুষ্ঠান হয় ইয়েস নো, তাহলে আপনি আমাকে কোশ্চেন ইয়েস করেন, নো আমি না, ইয়েস নো ইয়েস নো উত্তর না, দিব। ইয়েস নো না, আপনি বিস্তারিত বলেন। এরপরে আপনি অভয় জি। দিলে, অনুমতি দিলে আমি বলবো আপনাকে। আপনি, আমি না, প্রশ্নটা আপনি, আবার করি। আমার অনুমতি নেওয়া লাগবে না, আমি আপনার এখানে আমার গেস্ট, অনুমতি আপনি কারোই নেওয়া লাগে আপনি না। অনুমতি, আমার কারোই অনুমতি নেওয়া লাগে না। অনুমতি নেওয়াটা হচ্ছে আমার কথার, মানে এটা একটা প্লিজের বঙ্গানুবাদ। আমি জিনিসটা বলি। আচ্ছা। ওয়াকারুজ্জামান 2026-এর ইলেকশনে যাকে চেয়েছেন তাকে ক্ষমতায় বসিয়েছেন এবং সেটি দুর্নীতিবাজ তারেক রহমানের ক্ষেত্রে এটা উনি করেছেন। যার কারণে ওয়াকারুজ্জামান আপনার কাছে, আমি গালি বলবো না, আপনার বাকস্বাধীনতা তাকে বলেছেন যে যখন মানুষের বয়স হয়, শেষ বয়সে মানুষকে ভূতে ধরে, ইউ আর সো কনফিডেন্ট অ্যাবাউট ইট, ভূতে ধরলে কেউ দাঁড়িয়ে রাখতে শুরু করে, এবং হি ডিড ইট। যে ওয়াকারুজ্জামানই চেয়েছেন তারেক সাহেবকে ক্ষমতায় বসাইতে। আপনি এইটার ব্যাপারটা একটু বলেন। এটা আমার প্রশ্নটা একটু ইলাবোরেট আচ্ছা। করে, আপনি যখন একটু সময় দিলেনি, এটা আপনি বিশ্বাস করেন কিনা, এবং আপনার যে দল এনসিপি, আপনার যে জোট জামায়াতে ইসলামী, তারাও বিশ্বাস করেন কিনা, এবং আপনি যে, প্রথমত, জি, যে বক্তব্যটা বলেছেন আপনি, আপনি কাট বক্তব্যটা দেখেছিলেন, আমি যদি ফুল যে বক্তব্যটা সেটা আপনি অ্যালাউ করলে তাহলে আমিও বলবো। কিন্তু আপনার যে কোশ্চেনের উত্তরটা, আমরা মনে করি যে এখানে বহিঃশক্তি, আওয়ামী লীগ এবং এখানে মিলিটারির বিভিন্ন অফিসারের সাথে একটা নেকজাস তৈরি হয়েছিল, ফলত ওই নেকজাস থেকে এই ধরনের একটা ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা হলো আমি ইলেকশনের পরে ক্লিয়ার করেছিলাম, এর পরবর্তীতে বিরোধী দলীয় নেতাও এই বিষয়টা ক্লিয়ার করেছে, আপনি যদি বক্তব্যগুলো শুনেন। আমি, আপনি কি আরেকটু পরিষ্কার করবেন? মানে আপনার, মানে বিরোধী দলের নেতা জনাব শফিকুর রহমানকে আমি ইন্টারভিউ করেছি, জনাব শফিকুর রহমানকে আমি জিজ্ঞেস জি। করেছি, কিন্তু যেমন তারেক সাহেবকে জি। জিজ্ঞেস করেছি তেমন শফিকুর রহমান সাহেবকেও জিজ্ঞেস করেছি, আপনারা কি মনে করেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? শফিক সাহেব জি, কি বলেছেন? ইঞ্জিনিয়ারিং হয়েছে। শফিক সাহেব কি বলেছেন? শফিক সাহেব বলেছেন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে ইলেকশন, আহ, মানে কিন্তু হলো দেশের স্থিতি, আমাকে যে ইন্টারভিউ দিয়েছেন, দেশের স্থিতি, আমাকে যে ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউর ক্ষেত্রে উনি স্পষ্ট বলেছেন, আমি বলেছি যে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ মামুনুল হক সাহেব সব কথা করেছেন। তো আর উনি, সব কথা তো আর আপনার ইন্টারভিউতে বলে নাই, এর পরবর্তীতেও তো উনি বক্তব্য দিয়েছে, বক্তব্য দেখবেন, এখন একটু সার্চ করে দেখবেন, যে উনি উনি বলতেছেন কথাটা যে, এইভাবে বলেছেন। উনি বলতেছেন যে হ্যাঁ, তারেক সাহেবকে, বাংলাদেশে ইলেকশন, তারেক সাহেবকে ওয়াকার বাংলাদেশে সাহেব ক্ষমতায় ইলেকশন, বসাইছে। বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং সেই ইঞ্জিনিয়ারিং এর স্বার্থ ওই সময় আমরা দেশের স্বার্থে যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য মেনে নিয়েছিলাম। এই বক্তব্যটা আপনি একটু খুঁজে দেখবেন। আমার মনে হয় যে তিনি, আপনি ঠিকই বলতেছেন, তিনি এই জাতীয় কথা বলছেন, কিন্তু আবার তো এই কথাও বলতেছেন যে দেশের স্বার্থে যদি এটা এখন মেনে নেন, 5 মাস হয়েছে, এখন আপনারা বা জনাব অলি আহমেদ বা জামাত ইসলামী মিলে সরকারকে ফেলেও দিতে চাচ্ছেন। আপনি তো বলেই দিয়েছেন যে বিএনপি তো ক্ষমতায় টিকবে না, কারণ বিএনপি হচ্ছে রাবিশ পার্টি, এই বিএনপি কখনো আসলে টিকবে না এখানে।
তাই না? হ্যাঁ, আমি এখনো বলি এই সরকার হলো টিকবে না, কারণ এই সরকার টিকবে না কারণ ইলেকশনটা দুইটা ভোট হয়েছিল, আপনি একটা ভোট মানবেন আরেকটা মানবেন না। ইলেকশনে জনগণের 70% রায় দিয়েছিল। হুম। 71-এ যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের আগে জনগণ একটা রায় দিয়েছিল, সেই যুদ্ধতে কিন্তু হলো পাকিস্তানি জান্তা ছিল, তারা সেই জনগণের রায়টা মানে নাই। ফলত একটা দেশে এই ধরনের জনগণ রায়কে বাস্তবায়ন করার জন্য রাজপথে মানুষ নেমে আসে, এবং এখানেও কিন্তু 70% জনগণ একটা রায় দিয়েছিল, আপনি সেই রায়ের দিকে যান নাই। অলরেডি হলো সংসদে একটা সংশোধনী কমিটি গঠন করা হয়েছে, যেটা আমরা বলেছিলাম যেখানে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে, এবং সেখানে সালাউদ্দিন অকপটে স্বীকার করেছেন যে আমরা মাঠে জনগণকে প্রতারণা বা বোকা বানানোর জন্য এটা বলেছিলাম, তাহলে তো আমাদেরকে জনগণ ভোট দিত না। ফলে তো জনগণের সামনে সবটাই স্পষ্ট হয়েছে। জনগণ যদি তাকে কাউকে মনে করে যে তাদের জন্য প্রতারণার ফাঁদ পাতা হয়েছে অথবা তাকে বোকা বানানো হয়েছে, সে জনগণ কেন আপনাকে স্কেপ দিবে? ফ্যান্টাস্টিক। দেওয়ার কোনো অবকাশ নাই। আমার কাছে মনে হয় আমি একটু পুরনো কথায় ফিরে আসি। তার মানে এনসিপি এবং জামাতে ইসলামী, এনসিপি আপনার দল হিসাবে এবং জামায়াতে ইসলামী হচ্ছে আপনাদের জোট সঙ্গী হিসাবে, তারা বিশ্বাস করে যে 2026 সালের ইলেকশন রিগড হয়েছে, ওয়াকার সাহেব তারেক সাহেবকে ক্ষমতায় বসিয়েছেন। ডিরেক্টলি যদি আপনি বলেন ডিরেক্টলি ইয়েস নো এটা বলা যাচ্ছে না, কিন্তু হলো এখানে একটা আপনি তো ডিরেক্টলি ইয়েস নো বলতেছেন পাটোয়ারি সাহেব, আপনি দেখেন আপনি ডিরেক্টলি কিন্তু একদম স্পষ্ট ডিরেক্টলি বলতেছেন ইয়েস নো ওই ব্যক্তি যখন তারেক রহমানের মতো একজন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসিয়েছে। আপনি এই কোশ্চেনটা যদি উত্তরটা এভাবে নেন, আপনি যে আপনার যখন গণ অভ্যুত্থান হলো তখন তো সকল রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল, এবং পরবর্তীতে কার্যত ইনার ওয়েতে সেখানে তো হলো ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গায় ইন্টারফারেন্স ছিল, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এবং ইউনূস স্যারের আমলেও তারা স্যারকে ওইভাবে অনেক ক্ষেত্রে কাজ করতে দেয় নাই, এবং সেগুলো আপনাদের সবারই জানা আছে। তো পরবর্তীতে আমরা বলেছিলাম ঠিক আছে, আমরা তাহলে একটা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার দিকে যাব, এবং সেখানে আমরা যখন চুপ্পুর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সেখানে আর্মি চিফ রাজি ছিলেন না। তো এখানে তো মানে একটা স্টেটের কয়েকটা স্টেক হোল্ডার থাকে, এখন আপনি তো সেখানে আমাদের ডিপি স্টেটের জায়গা থেকে ওনাদেরকে হলো বাদ দিতে পারবেন না। যদি বাদ দিতে পারেন তাহলে তো আজকে পর্যন্ত আয়না বা গুমের সেই জায়গাটা আমরা এখনো নিশ্চিত করতে পারি না যে গুমের বিচার অথবা এই আইনটাতে নতুন করে প্রণয়ন হবে, অথবা যাদেরকে হলো বিচারের আওতায় নেওয়া হলো তাদেরকে এসিতে গাড়িতে করে নেওয়া হচ্ছে, এবং সেখানে আলাদা জায়গায় তাদেরকে রাখা হচ্ছে। তো এটা তো স্পষ্ট হচ্ছে যে কোথায় কোথায় তাদের একটা প্রভাব বলয় থাকে। যেমন মিডিয়া, এই ডিপ স্টেটের পার্ট কি ডক্টর মোহাম্মদ ইউনূসও ছিলেন? ডিপ স্টেটের পার্ট ডক্টর ইউনূস আছেন নাকি নাই সেটা তো আপনি ডিপ স্টেট ভালো করে বুঝেন, তো সেই জায়গাটা আমি ব্যাখ্যা দিতে পারবো না বা উত্তর দিতে পারবো না ডিপ স্টেট কোনটা বাকি। আমি প্রশ্ন করতেছি যে আপনি কয়েকটা লক্ষণের কথা বললেন, আর আমার চোখে লক্ষণ কি? আমার চোখে লক্ষণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি যাকে কোত্থেকে জানি আইনা নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, সেই নিরাপত্তা উপদেষ্টা বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। কোথা থেকে আইনা না, বিএনপি পাঠাইছে। ও, বিএনপি পাঠাইছে। তো আর ডক্টর মোহাম্মদ ইউনূস এটা হজম পাঠাইলে কিভাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস হজম করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস হজম করছে তাকে, উনি বুঝেন না। ডক্টর ইউনূস তো শুধু এটাও হজম করে না, অনেকেও হজম করছে, সবাইকে নিয়ে চলতে চেয়েছে, একটা মানে উনি ইউনিটি বা শুধু ঐক্য হজমই করে ধরে গেছে। রাখতে চেয়েছে। উনার অ্যাটর্নি জেনারেল এখানে আইনমন্ত্রী হয়েছে, উনার প্রেসিডেন্টকেই প্রেসিডেন্ট রাখা দেওয়া হয়েছে, উনার কারণেই এই আপনারা যাকে অসম্মান করে রাষ্ট্রপতির কথা যে বলে, উনার কারণেই রাষ্ট্রপতির কাছে শপথ দেওয়া হয়েছে। কারণ উনি কাকে অসম্মান করা হয়েছে? না, অসম্মান আমি উজ্জ করলাম যে ধরেন সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা বলেন যে উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসই ওই রাষ্ট্রপতির কাছেই আপনাদের শপথ নিতে বাধ্য করছে, তাই না? না, ডক্টর ইউনূস বাধ্য করে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার কাছেই শপথ নিতে চাইছেন। অ্যাবসলিউটলি। সাবেক ছাত্রলীগ ক্যাডার যেই চুপ্পু সাহেব, ওনাকে সাহেবে বলি যেহেতু উনি একটা বড় মাপের ক্যাডার, তো উনি ওই সময় হেড অফ দ্য স্টেট তো রাষ্ট্রপতি ছিল। আমরা সেই সময় বলেছিলাম যে স্টেটটা এটার বাইরে গিয়ে আমরা নতুন ভাবে গঠন করতে পারি কিনা। তো সেই সময় তো সকল শক্তি রাজি ছিল না, এটা ইতিমধ্যে মির্জা ফখরুল ডক্টর ইউনূস সাহেব কি রাজি ছিলেন? ডক্টর ইউনূস সাহেব কি রাজি ছিলেন? ডক্টর ক্ষমতাটা ওই সময় যদি ডক্টর ইউনূস জনগণের যে ম্যান্ডেট সেটার উপরে উনি করতেন, কিন্তু 5 তারিখে যখন সব রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে ডক্টর ইউনূসের কি করার ছিল আপনি বলেন? না, 5 তারিখে যা যা কিছু করা হয়েছে সেটাকে আপনি বলতেছেন প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছে, রাইট? প্যাকেট করে নেওয়া হয়েছে। প্যাকেট ছাড়াও অনেকে গেছেন রাজপথ থেকে, প্যাকেট ছাড়াও অনেকে গেছেন, আমরা তো প্যাকেট ছাড়াও গেছে, যেমন প্যাকেট ছাড়াও অনেকে গেছে। হ্যাঁ, প্যাকেট ছাড়াও অনেকে দৌড়ায়, ওদিকে ফোন পাইলে অনেকে দৌড়ায়। এটা বাংলাদেশের একটা বদ অভ্যাস, এটা পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, এখন পাকিস্তানে আছে। জামাত ইসলামীর প্রধান প্যাকেট সহ গেছেন, প্যাকেট করে নিয়ে গেছেন নাকি এমনি গেছেন? আপনি কেন জামাত ইসলামী স্পেসিফিক বলতেছেন? আপনি কেন স্পেসিফিক বিএনপি? জামাত ইসলামীর নামটা ওয়াকারুজ্জামান, আমি বলি জামাত ইসলামীর নামটা ওয়াকারুজ্জামান সবার আগে বলছেন, সেজন্য আমি জামাত ইসলামী বলবো, তারপরে বিএনপি বলবো, তারপর জাতীয় পার্টি বলবো। আপনাদের তখনও কোনো পার্টি হয় নাই, আপনাদের মধ্যে থেকে কে প্যাকেট হয়ে গেছে, প্যাকেট ছাড়া গেছে সেটাও বলেন, একবারে সবগুলি বলে দিলাম। আমাদের থেকে কেউ প্যাকেট হয়ে যায় নাই, আমরা রাজপথে ছিলাম। ওকে, আর জামাত ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি?
আমি তো কোনো রাজনৈতিক দল স্পেসিফিক করি না, আমি তো সব রাজনৈতিক দলে গিয়েছিল সেখানে। না, আপনি বলছেন কেউ প্যাকেট যদি নিয়ে গেছে, রাজনৈতিক, কেউ প্যাকেট ছাড়া গেছে। আপনি মানে কেউ আমি বলছি স্বেচ্ছায় প্যাকেট গেছে, করে নেওয়া হয়েছে কেউ কেউ সবাইকে, স্বেচ্ছায় মানে গেছে, কেউ নিজের শুনুন, ইচ্ছায় গেছে। কে গেছে নিজের হ্যাঁ, ইচ্ছায়? সবাইকে প্যাকেট করে নেওয়া হয়েছিল। কেউ 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 ক্যান্টনমেন্টে নিজের ইচ্ছা যায়, কার ভাল লাগে, যারা রাজনীতি করে পাবলিক আইতে, তারা তো কেউ আসলে ক্যান্টনমেন্টে যাইতে চায় না। এবং আমরা তো এটা বিশ্বাস করি যে ক্যান্টনমেন্টে হলো রাজনীতিকে ম্যাডলিং করা উচিত না, এবং যেটা বাংলাদেশে বরাবরই হচ্ছে, এটা কেউ অস্বীকার করার জো নাই যে হচ্ছে। যে যে এই হাফিজকে দিয়া, আপনি এরকম বলছেন, এই মেজর হাফিজকে দিয়া কি করাবে সেইটাও জনগণকে নজর রাখতে বলতেছি। এইটা একটু ব্যাখ্যা করেন, মানে যে মেজর হাফিজকে দিয়ে কি করাবে? এটা, হ্যাঁ, এটা একটা ভালো জিনিস আপনি উত্থাপন করেছেন। প্রথমত হলো আমাদের এখন যিনি অস্থায়ী রাষ্ট্রপতি, উনি হলো একজন ক্যান্টনমেন্টের মানে ব্যাকগ্রাউন্ডের লোক। হুম, তো ফলত এখন যদি দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় অথবা কোনো কিছু, এটা আমরা আগেও বলেছিলাম যখন ওনাকে স্পিকার বানানো হয়েছে, হুম, তখনই যদি চুপ্পুকে ধরেন হুট করে চুপ্পু চলে গেল অথবা জনতা গিয়ে বঙ্গভবন ঘেরাও বললো হুম, যে না ঠিক আছে আমরা শেখ হাসিনা চুপ্পুকে চাই না, তখন হুম, রাষ্ট্রপতি কে হইতো? হুম, মেজর হাফিজই তো হইতো, মানে বাই দ্য কনস্টিটিউশন। হুম। এখন বিএনপি সরিয়ে তাকে মেজর হাফিজকে দিয়েছে, এবং মেজর হাফিজকে যখন দিয়েছে, না, উনি যখন ওইখানে মেজর আসছেন, হাফিজ উনি অটোমেটিকলি হয়েছেন। মেজর হাফিজকে রাষ্ট্রপতি দেওয়া হয় নাই। রাষ্ট্রপতি না থাকলে স্পিকার অটোমেটিক রাষ্ট্রপতি হন। মানে স্পিকার না বানালে তো উনি হইতো না। মানে ও স্পিকারটাই বানানো হয়েছে রাষ্ট্রপতি করার জন্য। আচ্ছা, তো স্পিকারটা বানানোই হয়েছে এই জায়গাটা হলো একজন রাখার জন্য। এখন মেজর হাফিজ যিনি আছেন, উনি কিন্তু ওই সময় প্রথমত হলো উনি যে দলটা করেছেন এটা সঠিকভাবে হলো, মানে ওনার, আমি যদি ইন্টিগ্রেটেড জায়গাটার কথা বলি, ওই সময় কিন্তু উনি সংস্কারবাদী একটা জিনিসের নেতৃত্ব দিয়েছিলেন। সে সময় তার বিরুদ্ধে অনেক কথা এসেছিল, আমি সেগুলোতে না যাই, এটা তাদের দলের ইন্টারনাল বিষয়। তো উনাকে লাইন আপটা এভাবে করা হয়েছিল, এবং পরবর্তীতে তাকে অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়েছিল। অস্থায়ী রাষ্ট্রপতি কিন্তু অনেকগুলা বিল যাবে এখানে, হেড অফ দ্য স্টেটের অনেক জায়গায় সাইনিং যায়, সাইনিং পাওয়ার থাকে। আমি জনগণকে বলেছি সেই জায়গাটা স্পষ্ট তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য, সাথে এমন কোন ধরনের বিল বা সাইনিং বাংলাদেশের জনগণের চলে না যায় যেটা হলো জনগণের স্বার্থের হিতে বিপরীত হইতে ওকে। পারে বা না, জনগণের হলো। সেইটা তো রাজনৈতিক আমি নেতা সেই হিসাবে, জায়গাটা রাজনৈতিক ক্লিয়ার নেতা করছি, হিসাবে সেটা আপনি যে এই অবশ্যই জায়গাটা আমাদেরকে, আমি ক্লিয়ার করেছি। অবশ্যই আমাদের কিন্তু আপনি, রাজনৈতিক নেতা হিসাবে হ্যাঁ, এটা বলবেন। কিন্তু আমাদের মিলিটারির সাথে কিন্তু সম্পর্কটা কি মেজর হাফিজের? উনি একসময় মিলিটারিতে কাজ করছেন, তাই? অবশ্যই এটা তো প্রত্যেকটা জায়গায় মিলিটারি তার প্রত্যেকের লোক রাখতে চায়, মানে মিলিটারিতে তার মানে এখনো প্রভাব রয়ে গেছে। মিলিটারি তো প্রভাব থাকবেই। ধরেন আপনি সেই কবে তৎকালীন আপনি বিসিএস এ গিয়েছিলেন, তো হুম। আপনার কি বন্ধু বান্ধব আমার নাই? আমার বন্ধু বান্ধব আছে, প্রভাব নাই। আড্ডা দিলেন, প্রভাব নাই। ওরা হয়তো প্রভাব পায় নাই। এই জন্য যদি প্রভাব পাইতো আমার তাহলে বস অবশ্যই আমার আপনি একটা আমি কথা বললেন। আমার যারা ব্যাচমেট, তাদের মধ্যে 35 জন এখন এডিশনাল সেক্রেটারি। এই ও আচ্ছা, 35 জন এডিশনাল সেক্রেটারি, বাকি সবাই হচ্ছে জয়েন্ট সেক্রেটারি, এবং তারা সবাই ভালো ভালো জায়গায় আছেন, কিন্তু প্রভাবেই আসেন। হুম। কিন্তু আমার কোনো প্রভাব নাই। এবং মেজর না হাফিজের কথা আপনার যদি আমি আপনার বলি, মেজর হাফিজের মানে যদি কথা আপনার বলি, না মেজর না হাফিজ রিটায়ার্ড দেখেন, হয়েছেন খালিদ 70-এর ভাই শেষ মাঝামাঝি করি। সময়। তার এখনো আপনার মিলিটারিতে যদি প্রভাব কোনো আছে। আপনার যদি কোনো প্রভাব না থাকে, ইফ ইউ কাম টু দ্য এনি গভর্নমেন্ট পোস্ট, হুম, যেমন বিএনপি দিয়ে দিল যে এডিশনাল সেক্রেটারি একজনকে নিয়ে নিয়োগ দিল রিটায়ার, হুম, অথবা বাংলাদেশে যদি এরকম একটা সিস্টেম চালু করা হয় যে যারা হুম, হলো মানে এই বিষয়ে এক্সপার্টিস আছে তাকে গভর্নমেন্টের কোনো পোস্টে নিয়ে আসবে, যেটা বিদেশে অনেক জায়গায় আছে। হুম, অবশ্য আমরাও সেটাতে বিশ্বাস করি, এরকম হুম, হলে খুব ভালো হতো, তাহলে অনেক হুম, দক্ষ লোককে অ্যাকোমোডেট করা যায় তো হলো হুম। গভর্নমেন্টের ক্ষেত্রে। এখন আপনি আসলেন, আপনি আসার পরে হলো আপনাকে একটা অ্যাডমিনিস্ট্রেশন, তখন আপনি চিনবেন না এখানে কে ভালো কে খারাপ, আপনার ব্যাচমেট হিসেবে কারা ভালো ছিল, কার নৈতিকতা ভালো। অবশ্যই তখন আপনি যখন এই পোস্টটাতে চলে আসবেন, আপনি দায়িত্বে চলে আসবেন কোনো একটা সরকারি দায়িত্বে, তখন আপনার ওই জায়গায় অ্যাক্সেসের একটা সুযোগ সুবিধা থাকবে। দেখেন এখানে কিন্তু একটা জিনিস পোর্ট্রেট হয়ে যাচ্ছে যে আই এম দা against the military. I am not the against the military because military is the only viable option to save our country now. Because আমাদের রাষ্ট্রের যতগুলা যেই ধরনের আমাদের সার্বভৌমত্ব আছে সে জায়গাতে we salute them, ইভেন না, যারা আমি সেনা আমি আমি অফিসাররা আমি আপনার অপেক্ষণে ছিল, আমি আপনার মানে মিলিটারির প্রতি, কনটেক্সটটা অন্যদিকে, মিলিটারি, হ্যাঁ, হ্যাঁ, মিলিটারির প্রতি ভালোবাসা মিলিটারির নেই। প্রতি আমার মিলিটারির প্রতি ভালোবাসা বা মিলিটারির অ্যাবসুলেট প্রতি লাভ, আপনার, অ্যাবসুলেট রেসপেক্ট এন্ড সেইটা আমি সবকিছু, বলতেছি না। এটা তো কোনো এটা তো আমি শুধু 2টা পয়সা দিই, আমি মানে 2 সেন্টস। সেটা হচ্ছে মেজর হাফিজের সাথে যেসব আর্মি অফিসাররা দূরবর্তীভাবে কাজ করছেন, তারাও রিটায়ার্ড লং টাইম ব্যাক। মেজর হুম হাফিজের হুম আর্মিতে কোনো প্রভাব প্রতিপত্তি প্রতাপ আসে আমি শুনি নাই। আমার আমার বন্ধুরা সেনাবাহিনীতেও কাজ করেন, তারা মেজর জেনারেলের ব্যাচ পড়েছেন কিছুদিন আগে। আমি জানি যে তাদের মধ্যে মানে কেউ আসলে মেজর হাফিজকে কোনোদিন চাকরিতে দেখেন নাই, কারণ আমরা শিশু হুম তাদের, মানে তাদের কাছে। ইভেন দিস মেজর জেনারেলস ওয়ার নট ইন সার্ভিস রিমোটলি, অনেকের জন্ম হয়েছে সেই সময়। তো সো এইটা এইটা আমি 2 পয়সা দিলাম আর কি। আচ্ছা, যাই হোক, আমি একটু, না, না, এখন নট বিকজ বেগম যে খালেদা তিনি জিয়া ওই সেনাপ্রধান রেসপেক্টটা, ছিলেন, হ্যাঁ, সেনাপ্রধানের স্ত্রী হিসাবে বেগম জিয়া সম্মান পান নাই আমার মতে। বেগম জিয়ার জন্যই সম্মান পাইছেন। সেনাপ্রধানের স্ত্রী এটা রসদ এটা ছিল, এটা রসদ এটা ছিলেন, এটা রসদ এটা ছিলেন। এটা সর্ব জায়গায় থাকে। ধরেন
ধরেন আপনি এক প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছেন, আপনারা একসাথে কলিগ কাজ করেন, হুম। পরবর্তীতে আপনি যখন বলবেন যে আমি ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো, সো ওইখানে একটা বন্ডিং থাকে। মিলিটারি বলা হয়ে থাকে আর্মি ইজ অলওয়েজ দ্য আর্মি, ঠিক আছে, উনি নন সার্ভিস হোক সার্ভিস হোক, তারা ওই ধরনের তাদের একটা বন্ডিং আছে। আমি এটাকে রেসপেক্ট করি, কারণ এই ধরনের বন্ডিং থাকলে যারা এক্স হয়ে যায় তাদের এক্সপার্টিস গুলো আমার কাজে আমার লাগানো আমার যায় আমার এবং এটা সামগ্রিক ভাবে। আমার আমি মনে ওই হয় জায়গাটা থেকে বলেছিলাম, তো ফলত এখানে ধরেন আমরা মানে আগের যে প্রশাসন ছিল অনেক জায়গাতে দেখা গেছে যে নন সার্ভিস থেকে, ধরেন আপনি প্রশাসনের নাই অথবা প্রশাসনে কাজ করে নাই, এই ধরনের একজনকে আপনি হলো প্রশাসনের ক্ষেত্রে যে মুখ্য সচিব বা কিছু তৈরি করে দেখবেন, এটা ডিসফাংশন কাজ করে। ডিসিরা এসপিরা বা অন্য যারা আছে তারা কথা শুনতে যায় না, ও কি বুঝে এভাবে বলবে, ও কি এই ব্যাচের বা আমাদের এই ইনস্টিটিউশন সম্পর্কে কিছু বুঝে। অথবা এই যে ডাক্তাররা আন্দোলন করতেছে, যখন আপনি অ্যাডমিন ক্যাডার থেকে নিয়ে ডাক্তারদেরকে পলিসির ক্ষেত্রে চাপায়া দিচ্ছেন যে ডাক্তাররা এটা 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 এইভাবে করতে হবে, ওকে। কিন্তু ডাক্তাররা তখন বলে ওঠে যে আমার এই ধরনের প্রয়োজন, উনি এটা কি বুঝে। ফলত যখন ধরেন একজন যে স্বাস্থ্য অধিদপ্তর বা কোনো ক্ষেত্রে যখন একজন ডাক্তার ব্যাকগ্রাউন্ডে, তাহলে এটা একটা অ্যাফিনিটি থাকে। এই অ্যাফিনিটিটা হলো আপনি কখনো অস্বীকার করতে পারবেন না, এটা হলো পৃথিবীর না, চিরাচরিত আমি আমি একটা আমি নিয়ম। আমি আমার মনে হয় যে মানে এই ব্যাপারে যখন কোনোদিন সুযোগ হবে আপনাকে, আপনি যে পেশাগত জায়গা থেকে যে বর্ণনা দিলেন সেইটার বিরুদ্ধে, বিপক্ষে, বিপক্ষে আমি 3000 প্রমাণ দিতে পারবো যে ডাক্তাররাই ডাক্তারদের এই এফিনিটির বিপক্ষে সবচেয়ে বেশি দাঁড়াইছে, যার জন্য আগের ডাক্তারের পজিশনে অনেক ভালো পজিশন পাইছে তাকে সবচেয়ে খারাপ পজিশন দেওয়া, অধ্যাপকরা অধ্যাপকদের বিরুদ্ধে দাঁড়াইছে, সাংবাদিকরা না না সাংবাদিকদের না বিরুদ্ধে না না দাঁড়াইছে, না, আপনি আবার ভুল করতেছেন, আপনি আর্মিদের আবার ভুল আর্মিদের করতেছেন, আর্মিদের আপনি সবচেয়ে আবার আপনি আবার ভুল করতেছেন। আমি জি যে জায়গাটা হলো কথা না। বলতে চাইছি, যেমন স্বাস্থ্য অধিদপ্তরে যিনি ডিজি হয়ে থাকে বা হুম। স্বাস্থ্য অধিদপ্তর যিনি জ্বালায়, যারা পলিসি মেক করে, ধরেন আমাদের পলিসি মেক করে সাংবাদিকতার একজন নন সাংবাদিক, আপনার বললো কিভাবে বাংলাদেশের না, সাংবাদিকদের এটা সংস্কার আমি করা আমি প্রয়োজন, আমি কিভাবে অনেক এটা। অনেক সাংবাদিকরাও পলিসি মেক করতে গিয়ে খুব খারাপ পলিসি মেক করতে দেখছি। আর না আমি বলতেছি না, আমি জি আমি আমি না, আপনার কথা বলতেছি আমি না যে বুঝতে পারছি একজন পাটোয়ারি, সাংবাদিক আপনার কথা আমি যেমন হলো বুঝতে এখানে পারছি। যেমন আলী রিয়াজ স্যার তো হলো ল ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু হলো বাংলাদেশের হলো ওয়ান অফ দা, উনি হলো কনস্টিটিউশনে খুব ভালো বুঝে, কেউ কেমনে বুঝছেন এক্সপার্টিস আপনি হতে ভালো পারে। বুঝে, কেমনে বুঝছেন আপনি ভালো বুঝে? আমি কথা বলেছি অন্য বাংলাদেশে যারা কনস্টিটিউশনাল এক্সপার্ট আছে তাদের সাথেও কথা বলেছি, তাত্ত্বিক জায়গাটা ওনার মনে হচ্ছে আমার কাছে আন্ডারস্ট্যান্ডিং, আপনার কাছে খারাপ হতে পারে, না, নো আমি প্রবলেম। খারাপ ভালোর কথাই বলতেছি না, যে আপনি কেমনে জাজ করলেন, মানে আমি একটা কথা বলি আর কি, এটা একটা গুড়ো কথা। আপনি কেমনে বুঝছেন, মানে আপনাকে যদি, যেমন আমাকে যদি এখন কয়েকটা পাথরের খণ্ডের মধ্যে থেকে একটা হীরা খুঁজে নিয়ে আসতে বলে, আমি যেহেতু হীরা চিনি না, হুম আমি ওই পাথরের খণ্ডটা থেকে হীরা বাইর করতে হুম পারবো না। হুম আপনি হুম যদি কনস্টিটিউশনে অনেক সাউন্ড হন, কেবলমাত্র তখনই আপনি বুঝতে পারবেন যে আলী রিয়াজ স্যার কনস্টিটিউশনের সাউন্ড। আমি সেই জায়গা থেকে আপনাকে প্রশ্ন করছি, আপনি কেমনে বুঝছেন? হ্যাঁ, কারণ আমি 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 কেমনে বুঝছি? কনস্টিটিউশনালি সাউন্ড যাদেরকে আমি মনে করি, যাদেরকে কথা আমি আগে শুনছি, তাদেরকে কাউকে আমি আলী রিয়াজ স্যার আমার সরাসরি শিক্ষক, তাকে কনস্টিটিউশন খুব ভালো বোঝেন বলতে শুনি নাই, একজনকেও না। ও আচ্ছা, তো কি শাহিদুল এখন আমি তো মালিক বুঝি থেকে না, আমি তো বলছেন? আর এই সার্টিফিকেট দিতে পারবো না। আর এই সার্টিফিকেট যেহেতু আপনি আচ্ছা, দিচ্ছেন, আপনার কাছে বাংলাদেশের সবচেয়ে কনস্টিটিউশনাল এক্সপার্ট কাকে ভালো আমার মনে হয় বাংলাদেশে, সবচেয়ে? আমি মনে করি বাংলাদেশের অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম সাহেব ছিলেন, যিনি কনস্টিটিউশন ল বাংলাদেশ লিখছেন। মানে কারেন্টকে কারেন্টকে আমি তো বললাম যে আমি তো অত ভালো সংবিধান বুঝি না যে আমি বুঝতে পারবো যে সংবিধান বুঝে, তাহলে আপনি তো আমাকে হীরা আমাকে খুঁজে আমাকে রাখতে আমাকে 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 মানতে হবে কার কথা? যিনি আইন এবং সংবিধান নিয়ে প্র্যাকটিস করেন, ধরেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, ধরেন সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন। সৈয়দ No রেফাত, doubt. হ্যাঁ, সৈয়দ রেফাত আহমেদ যদি কখনো বলতেন, আমি আমি ওনাকে ওনাকে সাজেস্ট করেছিলাম, আর সৈয়দ আমি রেফাত ওনাকে আহমেদকে, suggest করেছিলাম। কিন্তু রেফাত ভাইকে আমি খুঁজে বের করছিলাম। আপনি রেফাত সাহেবকে, সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যদি কখনো বলতেন যে প্রফেসর আলী রিয়াজ কনস্টিটিউশন বোঝেন, তাহলে আমি মাইনা নিতাম যে হ্যাঁ কনস্টিটিউশন বুঝছেন। বর্তমান যিনি চিফ জাস্টিস আছেন বিচারপতি জুবায়ের, উনি যদি বলতেন যে ওই আলী রিয়াজ সাহেব ভালো কনস্টিটিউশন বোঝেন, আমি মাইনা নিতাম। যারা এই যে আক্তার ইমাম সাহেব আছেন, শাহাদিন মালিক আছেন, যারা এটা নিয়ে প্র্যাকটিস করতেছেন, তারা যদি বলতেন আমি মাইনা নিতাম। আমি কি আপনার প্রশ্ন জবাব দিতে পারলাম? পারলেন, কিন্তু ওনারা জুলাই সনদ বা রিফর্ম, বাংলাদেশে একটা কনস্টিটিউশনাল মৌলিক পরিবর্তন হওয়া দরকার, ওই জিনিসটা কখনো উপলব্ধি করতে পারলেন না। মানে ওয়েল, আচ্ছা ঠিক আছে, সেটা আরেকটা তর্ক। আমি 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 ওই ওই আমি ওই একটু জায়গাটা ফরেন বলতে পলিসিতে আসি, চাইছিলাম আর কি। আমি একটু ফরেন পলিসিতে আসি। আচ্ছা, আপনি ঠিক আছে, বাংলাদেশের ফরেন পলিসির যে জায়গায় মানে মানে যে জায়গায় বাংলাদেশের ফরেন পলিসি যারা প্রণয়ন করতেছেন তাদেরকে আপনি অবুঝ দেখতেছেন এবং সেইটাকে আপনি খারাপ মনে করতেছেন। সেই ফরেন পলিসিটা হচ্ছে আমাদের কোনো শত্রু নাই, সবাই আমাদের বন্ধু। আপনি এটারে ব্যাখ্যা করতেছেন পাগলের কোনো শত্রু থাকে না। পৃথিবীর একটি দেশ আপনি দেখাইতে পারবেন ইসরায়েল ছাড়া যে ফরেন পলিসিতে কাউরে শত্রু হিসাব করে কথা বলে?
শুনেন, আপনি অ্যাজ এ আওয়ার কনস্টিটিউশন, আমরা তো বলি আমাদের কোনো শত্রু নাই, সবাই আমাদের বন্ধু। হ্যাঁ, এটা কিন্তু আপনি বলতেছেন কিন্তু এটা গত পাগলের 17 মতো বছর, কথা। হ্যাঁ, কিন্তু গত 17 বছর আপনি বলেছেন কেন যে ভারত রাষ্ট্র চালাচ্ছে, ভারতের সাথে আপনার সম্পর্ক নাই, ভারতের বিরুদ্ধে আপনি হ্যান করে ফেলবেন, ত্যান করে ফেলবেন, কেন বলেছেন আপনি? বুঝি নাই ওরা কেন বলেছেন ওদের ওদের হাতে গোলামের জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা? কার কথা মানে বলতেছেন। আপনি যদি বিএনপির, আমি যদি হুম, বিএনপির কথাই বলি, হুম, বিএনপি তো গত 17 বছর হলো বাংলাদেশের সেই অনেক আগ থেকে হ্যান করে ফেলবেন, ত্যান করবেন, তাহলে আপনি ভারতের সাথে কেন শত্রুতা সৃষ্টি করেছেন? হুম, আমি বলি না যে বন্ধুত্ব করতে হবে। হুম, আপনি 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 দুনিয়ার সব পক্ষকে খুশি রাখতে পারবেন না। আপনার হুম। একটা পক্ষে যখন আপনি অ্যাডভান্টেজ পাবেন, অপর পক্ষে আপনার কিছু লুজ হবেই। কিন্তু আপনি যখন নিয়ম বানাবেন যে ঠিক আছে সবাই পৃথিবীতে ইকুয়াল, কিন্তু ভারতের সাথে আপনার শত্রুতা সাথে করছে বিএনপি ক্ষমতায় থাকতে, আমার এরকম কোনো মানে জানা নাই। আপনার কোনো কিছু জানা আছে এরকম? আমি আমি ক্ষমতা বলি না, আমি 17 বছর বলছি। না, বিরোধী দলে থাকলে আপনি অনেকে দেখেন, করে। বিরোধী দলে থাকলে না, শেখ হাসিনাও ইন্ডিয়াতে বিরোধী গ্যাস দল, রপ্তানি হইতে দেয় নাই। ভারত বিরোধী থাকলেও করে, বিএনপি সরকারি দল। চাইছিল, মানে বিএনপি আপনি যে চাইছিল গ্যাস কথাটা রপ্তানি। বলেছিলেন জি। যে সবার সাথে খুবই সুন্দর সুন্দর একসাথে করে, আপনার কোথাও অ্যাডভান্টেজ আসলে কোথাও ডিসঅ্যাডভান্টেজ আসবে, কোথাও একজনের স্বার্থ ভালো হলে ফরেন আরেকজনের স্বার্থ পলিসিতে আমরা ক্ষুণ্ণ বলবো হবে। যে অমুক আমার শত্রু আর কেউ বন্ধু না, নাইলে আমাকে পাগল না, বলবেন আমরা তো আপনি। আমরা তো কাউকে বলি নাই যে আমাদের আপনি কেউ বন্ধু বা বলছেন, শত্রু। আপনি আমরা কেউ বলছেন, কাউকে আপনি চিহ্নিত বলছেন যে করেছি। এই ফরেন পলিসি না, সেটা কোন পাগলের কাজ। দেশকে, কোন কোন দেশকে আমরা দেশের কথা শত্রু আমি বলি চিহ্নিত নাই, করেছি? আপনি বলছেন না, পাগল। কিন্তু আপনি পাগল যদি একটা দেশকে, আপনি যদি একটা দেশকে একটা পকেটে ঢুকানোর চেষ্টা করেন, তাহলে আপনি কি করবেন বলেন? মানে একটা আপনি যদি একটা দেশকে দেশকে, একটা পকেটে ঢুকানোর আপনি চেষ্টা করে, আমি যুদ্ধ মানে আপনি আমি যদি, যদি সত্যি আমরা মনে করি এটা যে এটা একটা এটা দেশ একটা কখনোই দেশের আমরা যুদ্ধ, মনে করি আমি আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন মাল্টি করব তার রিলেশন সঙ্গে। থাকা সম্ভব। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না, করব। এটা বাংলাদেশের এখন যে পরিস্থিতি আছে, দেখেন আমাদের 3 দিক দিয়ে ভারত ঘেরাও করা। হুম, একটা হলো আমাদের ওপেন প্লেস আছে, সেটা হলো বে অফ বেঙ্গল। হুম, সেখানে বে অফ বেঙ্গলটাতে আমরা চাই না হলো নতুন কোনো পরাশক্তির এখানে হলো জিওপলিটিক্যাল আসপেক্ট থেকে কোনো সংঘাতের সৃষ্টি হোক। ঠিক আছে, আমরা ব্যবসা বাণিজ্য, সায়েন্স টেকনোলজি শেয়ারিং এ আমরা আছি, স্টুডেন্ট পাঠাচ্ছি, তারা আসতেছে। তো আপনি যখন সবার সাথে সম্পর্ক ছিন্ন করে একদিকে চলে যাবেন এবং সেখানে হলো ফুল জিনিসটা একজনকে ওপেন করে দিবেন উইদাউট এনি কন্ডিশন, অথবা আমাদের স্বার্থটা না দেখে, সেখানে তো অবশ্যই আমরা কথা তুলবো। আপনি মানে টোন কি হইতে পারে সেটা তো আমাকে কথা বলেন, না আমি না, আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম। আমি আপনি কিন্তু বক্তব্যের, জনাব পাটোয়ারি, আপনি কিন্তু আমার প্রশ্নের জি, উত্তরটা আপনার মতো করে দিতেছেন, কিন্তু আমি আশা করি যে আপনার মতো এরকম একজন ইন্টেলিজেন্ট এবং বাগ্মী আমাকে সরাসরি প্রশ্ন উত্তর দেন। আপনার কাছে কি মনে হয় যে আমাদের ফরেন ঠিক পলিসির আছে, তাহলে মধ্যে আপনি বলেন ইয়েস ফরেন নো, আমি কোশ্চেন উত্তর দিব। ইয়েস নো তো বলার দরকার নাই, যে আপনি আবার আরেকটা কথা বললেন। আমি আপনার কাছে জানতে চাইছি আমাদের ফরেন পলিসিটা হচ্ছে সকলের সঙ্গে, মানে কারো সঙ্গে শত্রুতা নয়, সকলের সঙ্গে বন্ধুতা, সেইটাকে আপনি বলতেছেন পাগলের সাথে আপনি তুলনা দিচ্ছেন। আমাদের ফরেন পলিসিটা কি হওয়া উচিত আসলে? মানে এটাই ফরেন পলিসি হওয়া উচিত এবং সেটাই আপনি করেন। হুম, তাহলে আপনি তো সেটা করছেন না। আপনি আপনি তো বলতেছেন যে এইটা করা উচিত, সেটা বলতেছেন না তো, আপনি বলতেছেন সকল কাউরে শত্রু না বলাটাই পাগলের লক্ষণ। তো সকলের শত্রুতা, আপনি সেই জিনিসটা করতেছেন না, আপনি একটা দেশের পকেটে ঢুকে যাচ্ছেন, এটা তো ঠিক না। তা আপনি বলেন যে আপনি তো যে জিনিসটা আপনি ফরেন পলিসিতে বলতেছেন সেটা আপনি করতেছেন না, সেইটা হলো একটা কথা। কিন্তু আপনি বলতেছেন সকলের সঙ্গে বন্ধুত্বের পলিসিটাই পাগলের পলিসি। না, আমি ওই পলিসি নিয়ে কথা বলিনি। আমি বলছেন তো, বলেছি যে আপনার বলছেন। তো, না, আমি আমি কনস্টিটিউশনাল পলিসিতে কথা বলি না, আমি কনস্টিটিউশনাল পলিসিতে বিশ্বাস করি। ইভেন আমরা যখন কনস্টিটিউশন পরিবর্তন করব, যা নতুন করে রিরাইট লিখবো, আমরা এটাই রাখবো, আমরা সবার সাথে সম্পর্ক সুন্দর রাখবো। কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কাজ করেন, তখন আপনার এখানে সব কোয়ালিগের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, এটা হলো অফিস ইথিক্স, যে সবার সাথে খুব ভালো সম্পর্ক রাখতে হবে, সবার সাথে ভালো বিহেভ করতে হবে। কিন্তু তারা অফিস থেকে যখন আপনি নামবেন, দেখবেন কারোর সাথে আপনি বাসায় যাচ্ছেন, কারোর সাথে কফি খাচ্ছেন, আপনার একটা হৃদ্যতা সম্পর্ক পুনর গড়ে উঠে। তো সবকিছু তো আপনার রিটেন ভাবে হয় না। আমি এটা রিটেন আমি নাই, আমি এমন আমি আমি কতগুলো অবশ্য সম্পর্ক আমি অবশ্য দেখে আমার যাচ্ছে। আমি আপনি অবশ্য মনে হয় আমার আনসারটা পেয়েছেন, ইচ্ছে আমি আরো আমি জানি না, মানে দিতে আমি পারবো না। আমি হয়তো আপনি তো আনসার দিলেনই, বেশ কয়েকবারই দিলেন, আমি বুঝতে হুম, পারি না, এটা আমার ব্যর্থতা। হুম। আমি প্রসঙ্গ মানে আমি প্রসঙ্গটাতে কি আমি কি আরেকবার চেষ্টা করবো নাকি এটা স্কিপ করবেন? না, চেষ্টা করলে করতে আপনি পারি। তো একই একই কথা বারবার বলতেছেন, তাহলে তা আমারই বোঝার মানে সীমাবদ্ধতা। আপনি তো একই কথা বারবার বলতেছেন, আচ্ছা। আপনি তো এক কথাই বলতেছেন। আমি প্রশ্নটাকে হুম, একটু আরেকটা জায়গায় আনি আর কি। সেইটা হইলো যে হ্যাঁ, ভারত প্রসঙ্গে যেহেতু আপনি কথা বলতেছেন, আপনি গিলে খাওয়ার কথা বলতেছেন, আপনি 1971 সাল থেকে 2026 সাল আজ অবধি আপনি হুম, ভারতের সাথে করা কোন চুক্তিগুলি খারাপ এবং কোন চুক্তিগুলি বাতিল হয়েছে সেইটার কথা কি আপনি বলতে পারবেন? আমি কনটেক্সটটা বলি। আসিফ মোহাম্মদ হুম, সজীব ভুঁইয়া উপদেষ্টা থাকাকালে একবার বললেন ভারতের সাথে 10টা চুক্তি আমরা বাতিল করছি। হুম। সেইটা পররাষ্ট্র উপদেষ্টা বললেন টাটারলি ফলস, ভারতের সাথে কোনো চুক্তি বাতিল হয় নাই, কোনো সরকারি কোনো চুক্তি আসলে ভারতের সঙ্গে বাতিল করে নাই।
এখন পর্যন্ত করে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পরে যে আন্তর্জাতিক সিদ্ধান্তটা সবার আগে নিয়েছেন সেটা হচ্ছে আদানির টাকা পরিশোধ করা এবং ভারতের চুক্তিগুলিকে এজ ইট ইজ নিয়ে যাওয়া। তাইলে আপনি বা আপনারা যারা ওই সরকারকে আমাদের সরকার বলতেছেন, আপনাকে আমি দেখতেছি 2 দিন আগের বক্তৃতাও ওই সরকারকে বলতেছেন আমাদের সরকার, তো সেই ব্যাপারটা আপনারা কিভাবে ব্যাখ্যা দিবেন যে আপনারা যে কোনো চুক্তির কোনো পরিবর্তন করেন না, কোনো চুক্তি সামনে আনেন না, কোনো চুক্তি বাতিল করেন না? ওই সরকারটা শুধু আমি আপনি সবারই সরকার ছিল, সবাই ওটাতে হলো মেনে নিয়েছিল, কোনো দল নাই যে বাংলাদেশে মানে নাই, এবং সবাই ওই সময় খুব স্বতঃস্ফূর্ত ছিল। পরবর্তীতে কেউ যদি পোস্ট না পাইছে, অনেকে যারা এক্সপার্টিস আছে বলছে সরকারের উপদেষ্টা হইতে হবে, ওটি একটু রাগান্বিত হয়েছে। কেউ বলছে যে আমি হলো এই মন্ত্রণালয়ে যাব, অমুক জায়গায় সচিব হইতে চাই, এই কাজ করতে চাই। ফলে তো অনেকে বিভিন্নভাবে বিক্ষুব্ধ হয়েছেন, রাগ হয়েছিলেন, সবারই ইন্টারেস্ট ছিল। আমাদেরও কাছে অনেকে যোগাযোগ করছে, মনে করছে যে আমরা খুব পাওয়ারফুল, এই অর্ডার নিয়ে আসতো, ওই অর্ডার নিয়ে আসতো, সবগুলো রেখে দিতাম টেবিলের নিচে, বা এই ক্ষমতা আমাদের নাই। আমাদের সরকার বলতেছি গণঅভ্যুত্থান নামে একটা সরকার হয়েছিল, এই সরকার কিন্তু পুরো জনগণের সরকার। আমি যদি নিজেকে জনগণ চিন্তা করি সেই জায়গাটা আমি বলেছি, এটা নট দ্যাট এনসিপি সরকার। অনেকে পরে ওন করে নাই, আমাদের দায়বদ্ধতা ছিল ওন করেছি আমরা, কারণ আমরা কমিটমেন্ট থেকে লড়তে পারি নাই, সেই জন্য বলছে আমাদের সরকার। কিন্তু এটা তৌহিদ ভাই ভালো বলতে পারবে উনি কেন বাতিল করে নাই। যেমন আমাদের মহেশখালী জোনের মানে ইউনূস সাহেব বলতে পারবেন না? ইউনূস সাহেব বলতে পারবেন না? বেশি যিনি মন্ত্রণালয়ে কাজ করে উনি বলতে পারবেন। এখন আপনি যদি বলেন যে মানে আমি পার্সোনালি মনে করি, হ্যাঁ অবশ্যই তারেক রহমান ভালো জানে। আমি সবকিছুর জন্য তারেক সাহেবকে রেসপন্সিবল মনে করি, ফরেন পলিসির ক্ষেত্রে রেসপন্সিবল অবশ্যই রেসপন্সিবল মনে করি। যদি আনসার পাইতে চান তাহলে হলো মনে হচ্ছে যে ওই সময় তৌহিদ ভাই এটা ভালো বলতে পারবে। তৌহিদ সাহেবকে আমি কোট করছি, তৌহিদ সাহেব বলছেন একটি চুক্তিও বাতিল হয় নাই। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার মানে যে জায়গা সেটি 2025-এর 22 অক্টোবর উনি বলতেছেন যে উনি ফেসবুকে স্ট্যাটাসে যে কথা বলছেন সে কথা ঠিক না। এটা তৌহিদ সাহেব তাদেরকে আক্স করুন। এখন ওনাদের ওইখানে কি হয়েছে, ওই ক্যাবিনেটেও আমি ছিলাম না, আমি হয়তো খোঁজ নিলে জানতে পারবো। এখন যদি আমি আসিফ মাহমুদ হইতাম তাহলে উত্তর দিতে পারতাম যে তৌহিদ সাহেব এটা বলছে, অথবা আমি তৌহিদ সাহেব হলে আমি উত্তর দিতে পারতাম আসিফ সাহেব এটা বলছে। এই জন্য আমি তো দুজনের কেউ না, আমি কিভাবে এটা উত্তর দিব? দর্শকদের মধ্যে থেকে অনেকে বলতেছেন আজকে দর্শকদের মতামত কেন নিতেছেন না। তো দর্শকদের একটা পার্ট বলতেছেন যে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভয় পেয়ে প্রশ্ন করতেছেন। ভাই ভয় তো আমি, আরেকজন বলতেছেন যে আমি 100% নিশ্চিত, বা অনেকেই 100% নিশ্চিত যে আমি খালেদ আজকে বিএনপি থেকে টাকা নিয়েছে। ফেয়ার এনাফ। আমি একটু জামায়াতে ইসলামের প্রসঙ্গে একটু যেতে চাই। সেটি হচ্ছে, দাঁড়ান আমি একটু ছবি তুলে রাখছিলাম আপনার ঘটনা, মানে আপনার খালেদ ভাই আপনাকে আমার একটা কোশ্চেনের আজকে ইচ্ছা ছিল খুব। জি করেন। জি, আপনারা তো সবসময় আমাদেরকে জিজ্ঞেস করেন আমাদের ইনকাম সোর্স। আমি একটু ঠিকানা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আজকে। কি জানতে চাচ্ছেন বলেন? ঠিকানার মালিককে বা কিভাবে, মানে অন্য জায়গাতেও ধরেন আমরা সালমান এফ রহমানের আগেটা জানতাম, অথবা নিউজ 24 এর মালিক হলো বসুন্ধরা, অথবা মেঘনা গ্রুপের 71 টিভি আছে, আগামী সময় আসতেছে। আমাকে আজকে একজনে জিজ্ঞেস করতেছিল যে ঠিকানার কি অথবা কি, এটা একটু জানলে তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। আমি বলি, ঠিকানা হচ্ছে নিউ ইয়র্ক থেকে বাইর হওয়া একটা সাপ্তাহিক পত্রিকা যেটা 35 বছর এই বছর পার করলো। তো ঠিকানাতে এটা মালিককে এটা বলা যাবে এম শাহিন। ইনি কুলাউড়া থেকে নির্বাচিত 2 বার সংসদ সদস্য, একবার বিএনপি থেকে, একবার হচ্ছে স্বতন্ত্র পদ থেকে, আরেকবার উনি নির্বাচন করেছিলেন সর্বশেষ এই। কিন্তু আমরা যে ঠিকানা ডিজিটালটা করতে চাচ্ছি, যে ডিজিটাল কন্টেন্টের, সেই ডিজিটাল কন্টেন্টের সাথে ঠিকানা যে পত্রিকা, সেই ঠিকানা পত্রিকার সেই অর্থে কোনো সম্পর্ক নাই। আচ্ছা সিস্টার কনসার্ন আমি ওই লোক বলতে পারি। কিন্তু আমি আপনাকে আরেকটা জিনিস বলি। আপনি গতবারও আপনি এই প্রসঙ্গটা তুলেছেন যে আপনি সালমান এফ রহমানের এখানে কাজ করেছেন, বা সালমান এফ রহমানের শুনেন, আমরা যারা প্রফেশনাল, আমার যদি বাংলাদেশের কোনো পত্রিকায় কোনো টেলিভিশনে কাজ করতে হইতো, যে কোনো, তাদের সবার ব্যাপারেই আপনি বলতে পারতেন যে এ মালিকানা দিয়ে এটা করছে, এ মালিকানা দিয়ে সেটা করছে। কিন্তু আপনি আমার পজিশন, আমার অবস্থান, সেইটা নিয়ে বলতে গেলে আমি কোথায় কাজ করছি সেটা নিয়ে যদি প্রশ্ন তোলে, সেটা আপনি তুলতে পারেন, এটা আপনার বাক স্বাধীনতা। কিন্তু আমি আপনাকে বলি, আগের বারও আপনি এই কথা বলছিলেন যে আপনি তো বেক্সিমকো সালমান এফ রহমানের, শোনেন, সালমান এফ রহমানের প্রতিষ্ঠান, আমি এটা অন রেকর্ড বলতেছি, সালমান এফ রহমানের প্রতিষ্ঠান, আমি বলি, গতবার বলছেন আপনি, গতবার বলছেন, আমি বলি কথাটা এটা বলছি, আমি বলি সালমান এফ রহমানের, শোনেন
সালমান এফ আপনি কথা রহমানের ডিস্টোর্টেড করেছেন। না, আপনি গতবার একই প্রসঙ্গে একই রকম ভাবে এই কথা বলেছেন যে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি হচ্ছে সালমান এফ রহমান। আমি আমার কথাটা শেষ করতে দেন, আমার এই কথাটা বলতে দেন। আমি বলি সালমান এফ রহমানের কোম্পানিতে আমার জন্য কস্ট টু দ্য কোম্পানি যত ছিল, আমার জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আয় করছে তার কয়েক গুণ বেশি। আমি উনার প্রতিষ্ঠানে কাজ করছি বলে উনার দয়া নিয়ে কাজ করি না, আমি জীবনে উনার সঙ্গে একটা ছবি তুলে পোস্ট করি নাই। আমি প্রফেশনাল হিসাবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যোগ করছি, আমার কোনো কিছু পাওয়ার নাই। বাংলাদেশে আমি যখন এই কথা কইতেছি, আপনি খোঁজ নিয়ে দেখেন টপ 10টা টেলিভিশনের মধ্যে অন্তত 5টার অ্যাপয়েন্টমেন্ট লেটার এখন আমার পকেটে। আপনি খোঁজ নেন, খোঁজ নিয়ে আমাকে বলেন। জি, আমি আমি ওই সময় বলেছিলাম যে আমি যদি আপনাকে এই কথাটা বলি আপনি রাগান্বিত হয়ে যাবেন না, তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম না, আমি যে এই আপনাকে ধরনের অনেকে এর অনেক আগের বার কথা আপনি কোন বলে। প্রসঙ্গে বলছিলেন সেটাও আমি বলি। আমি আপনাকে বলছিলাম যে আপনার একজন সহযোদ্ধা এই কথা বলছেন যে আপনারা আসিফ নজরুলের ছাগল নিয়ে খায় ফেলছেন। এইটারে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? তখন আপনি বলছিলেন আপনিও তো বেক্সিম কোর পয়সাতে চলেন বা বেক্সির পয়সা খান। না, তারপরে শেষ কথাটা ছিল যদি এই কথা আমি আপনাকে বলি না না, তখন এটা আপনি কোনো কথাই রাগান্বিত হলো না, হয়ে এটা যাবেন। কোনো কথাই হলো না। যদি এই কথা আমি খালিদ আপনাকে ভাই, বলি, আমি এটা কেটে এইটা কোনো আবার কথাই হলো না পাঠাবো ভাই। আবার আজকে। এইসব কথার বাজ আমারে আমি দেন আপনাকে না, কেটে এইসব কথার বাজ আমারে দেন না। আমি কেমনে দিব? আপনি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সাংবাদিক। না, সবচেয়ে বড় ছোটর কথা না ভাই, বড় ছোটর বহুত কিছু, মানে আপনাদের বড় ছোটর যে হিসাব, সেই হিসাবটা স্কেল সেইটা আপনাদের কাছে ভাই। আমি ওই স্কেলের আপনার কাছে আমি যাইতে চাই না।